হ্যালো 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 হ্যালো। সো গুড ইভিনিং সবাইকে। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে যাও। তো আজকে তোমাদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের রিভিশন ক্লাস করাবো, এবং তোমাদের সব থেকে বেস্ট রিভিশন ক্লাস আজকে হতে চলেছে। চলো সবাই তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, আগে স্ক্রিনটাকে সবাই একটু শেয়ার করে দাও। পুরো রিভিশন করাবো 2 ঘন্টাতে, 8টা পর্যন্ত আমাদের ক্লাস চলবে, ঠিক আছে? সবাই তাড়াতাড়ি করে শেয়ার করে যাও। আজকে থিওরি কমপ্লিট করাবো, দেন আমরা শুরু করব ম্যাথ, ঠিক আছে? গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং, ঠিক আছে? সবাইকে গুড ইভিনিং। সবাই প্রথম কাজ হচ্ছে অডিও এবং ভিডিওটাও ক্লিয়ার আসছে নাকি সবাই আমাকে বলে দাও, অ্যান্ড আমাকে সবাই একটু শেয়ার করে দাও, মানে এই স্ট্রিমটাকে পুরো শেয়ার করো। তাড়াতাড়ি করে সবাই শেয়ার করে চলে এসো। আজকে পুরো স্টার্ট করছি স্টার্টিং থেকে, কারণ স্টার্টিং থেকে সবাই চলে এসো, কারণ স্টার্টিং থেকে যদি সবাই চলে এসো তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। আর যদি মাঝখান থেকে আসো তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে না, এটাই প্রবলেম, ঠিক আছে? তো সবাই তাড়াতাড়ি করে জয়েন করে যাও। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। একটাই রিকোয়েস্ট আজকে স্ট্রিমে, একটাই রিকোয়েস্ট, আমি যাতে 2 ঘন্টা প্রপারলি তোদেরকে ভালোভাবে পড়াতে পারি তার জন্য তোরা কী করতে হবে, জাস্ট স্ট্রিমটাকে শেয়ার করতে হবে। জাস্ট ম্যাক্সিমাম স্ট্রিমটাকে শেয়ার কর। আজকে তোদের এই ক্লাসটাই যারা যারা করবি তারা এই ক্লাস থেকে 20 থেকে 25 নাম্বার কমন পাবি। বড় কোশ্চেন 20 থেকে 25 নাম্বার এই ক্লাসটা থেকে কমন পাবি, বাদ বাকি যা সাজেশন দিয়েছে সেগুলো আলাদা। চল সবাই শেয়ার করে দেখো। চল সবাই চলে আয়, টিউশন ব্যাচের ছেলেরাও সবাই চলে আয় তাড়াতাড়ি করে, দেন শুরু করবো। চলো। সো প্রথমে আমাদের যেটা আছে চ্যাপ্টার 1, কি আছে আমাদের চ্যাপ্টার 1? চ্যাপ্টার 1-এ আমাদের কি আছে? বেসিক্স অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। কি আছে? বেসিক্স অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এইখান থেকে তোমাদের দুটো কোশ্চেন ফর্ম হতে পারে। কটা কোশ্চেন? দুটো কোশ্চেন, ঠিক আছে? একটা হচ্ছে সিঙ্গেল লাইন লেআউট, যেটা হচ্ছে আমাদের এখনই আমি তোমাদেরকে বলতে চলেছি। আরেকটা আছে তোমাদের যেটা আছে সেটা আছে কেলভিন ল। কি আছে? কেলভিন ল, ঠিক আছে? চলো। তো প্রথমে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখা যাক, ঠিক আছে? সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমাদের আছে জেনারেশন এন্ড। কি আছে? প্রথমে আমাদের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে থাকবে জেনারেশন এন্ড। এটা হচ্ছে আমাদের জেনারেশন এন্ড। এখানে কি হয়? এখানে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারটা জেনারেট করা হয়। কত কেভিতে জেনারেট করা হয়? আমাদের ন্যাচারালি 11 কেভিতে জেনারেট করা হয়, ঠিক আছে? তারপরে কি করা হয়? সেখানে জেনারেট করার পর সেখানে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার থাকে, ঠিক আছে? যে কি করে ওই 11 কেভি ভোল্টেজটাকে স্টেপ আপ করে দেয়। কতই করে দেয়? আমাদের 135 বা তার উপরে যে কোনো একটা ভোল্টেজে আমাদের কিন্তু এখানে কিন্তু স্টেপ আপ কিন্তু করে কিন্তু দেয়। তারপর কি করে? সেই স্টেপ আপ করা ভোল্টেজটাকে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে পাঠিয়ে দেয়। সেটা আমাদের কি ট্রান্সমিশন বলি? সেটাকে আমরা বলি প্রাইমারি ট্রান্সমিশন। কি ট্রান্সমিশন? সেটাকে আমরা বলি প্রাইমারি ট্রান্সমিশন, ঠিক আছে? তো প্রাইমারি ট্রান্সমিশনে আরেকটা তোমাদেরকে জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দেখো, যেহেতু এটা আমি রিভিশন ক্লাস করাচ্ছি, তোমাদের এই জিনিসগুলো পড়ে থাকা উচিত। কারণ নাহলে আমি যদি একদম ছোটো থেকে পড়াই তাহলে কিন্তু একটা চ্যাপ্টার পড়াতেই পুরো 2 ঘন্টা চলে যাবে, ঠিক আছে? তো আমি আশা করব তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু হালকার উপর পড়া আছে, তাই না? চলো তাহলে আমাদের প্রাইমারি ট্রান্সমিশনে আমাদের বেসিক্যালি কি হয়? প্রাইমারি ট্রান্সমিশনে আমাদের কটা তার ইউজ করা হয়? প্রাইমারি ট্রান্সমিশন যেটা হয় সেটা আমাদের হয়ে থাকে 3 ফেজ 3 ওয়্যার। কি হয় আমাদের? 3 ফেজ 3 ওয়্যার, মানে 3টা ফেজ তার থাকে আর 3টাই তার থাকে, মানে কোনো ধরনের নিউট্রাল এখানে থাকে না। 3টে ফেজ 3টে ওয়্যার, ঠিক আছে? এইবারে কি হয়? এই যে আমাদের প্রাইমারি ট্রান্সমিশনটা গেল, সেখানে এবারে সেটা গেল একটা রিসিভিং স্টেশনে। কোথায় গেল? রিসিভিং স্টেশনে। সেই রিসিভিং স্টেশনে গেলেই সেখানে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দেওয়া হবে। কি করা হবে? সেই ভোল্টেজটাকে করা হবে স্টেপ ডাউন। সেই স্টেপ ডাউন করে দেওয়া হলো, সেই স্টেপ ডাউন ভোল্টেজটাকে আবার ট্রান্সমিশন লাইনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। সেটাকে বলা হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন। কি বলা হচ্ছে? সেকেন্ডারি ট্রান্সমিশন। এবং এই সেকেন্ডারি ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমে। কি বললাম? এই সেকেন্ডারি ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমে। ক্লিয়ার হয়েছে সবাইকার?
দাদা পাস করবো তো একটু টেনশনে আছি। আজকের ক্লাসটা পুরোটা কমপ্লিট করো, যারা যারা দেখছো আজকের ক্লাসটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো, ঠিক আছে? আমি বলবো, কারণ মাঝখান থেকে দেখে কমপ্লিট করলে কিন্তু হবে না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো তাহলেই হবে, ঠিক আছে? তো আমি কোথায় ছিলাম? সেকেন্ডারি ট্রান্সমিশনে। তো সেকেন্ডারি ট্রান্সমিশনটা হয়ে গেল, ঠিক আছে? সেকেন্ডারি ট্রান্সমিশনটা হয়ে গেল। তো সেকেন্ডারি ট্রান্সমিশনের পরে আমাদের এবারে আসছে কি? এবারে আসছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। কি আসছে? প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কোথা থেকে হচ্ছে? প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আমাদের হচ্ছে রিসিভ করছে আমাদের সাবস্টেশনে। কোথায়? সাবস্টেশনে, যেখানে আরও ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দিচ্ছে। কি করছে? আরও ভোল্টেজটাকে আমাদের স্টেপ ডাউন করে দিচ্ছে। তারপরে কি করছে? সেই সাবস্টেশন থেকে আমাদের ডিস্ট্রিবিউশনের লাইনগুলো আমাদের নিকটবর্তী বাড়ির কাছাকাছি যেসব ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার কাছকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং সেকেন্ড থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কি হচ্ছে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এবারে আমাকে তোমরা সবাই বলো, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আমরা কটা ফেজ আর কটা তার আমরা ইউজ করে থাকি পাওয়ার সিস্টেমে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আমরা কটা ফেজ কটা তার ইউজ করে থাকি, মানে কটা ফেজ কটা তারের সিস্টেম আমরা ইউজ করে থাকি? আজকের ক্লাসটা যে যে পুরোটা কমপ্লিট করবে এখান থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলে 24 নাম্বার কমন পাবে। কত নাম্বার? 24 নাম্বার। 2 ঘন্টায় তোমরা 24 নাম্বার কমন পাবে, ঠিক আছে? আর কিছু বলবো না, বাদ বাকি শর্ট কোশ্চেন আলাদা, বড় কোশ্চেনের কথা বলছি আমি, ঠিক আছে? চলো তাহলে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আমরা কটা কটা ফেজ আর কটা তার ইউজ করি? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মনে রাখবে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে যে আমাদের বাড়ির কাছে যে ট্রান্সফরমারটা আছে সেখান থেকে একটা নিউট্রাল তারও বেরায়। কি বেরায়? একটা নিউট্রাল তার বেরায়। তার জন্য এখানে আমরা 3টে ফেজ থাকে আর একটা নিউট্রাল থাকে। তাহলে কটা ফেজ? 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম আমরা এখানে ইউজ করে থাকি। এই কোশ্চেনটা এমসিকিউতে আসার চান্স 100%। চলো ক্লিয়ার? চলো তাহলে এইটা আমাদের প্রথম যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এইবারে আসছে আমাদের কেলভিন ল। কি আসছে? কেলভিন ল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কেলভিন ল, কেলভিন ল ফর দ্য ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর সাইজ। এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? হয় তোমাকে আমি বলে দেবে কেলভিন লকে স্টেট করতে দেবে উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সঙ্গে, ঠিক আছে? চলো তাহলে আমাদেরকে এবারে বুঝতে হবে যে হচ্ছে আমাদের এখানে কেলভিন ল বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো কেলভিন ল বলতে দেখো, কেলভিন ল আমরা কোনটা বলছি? দ্য ডিটারমিনেশন অফ ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর ইজ অফ paramount importance since the cost of conductor material is generally forms a considerable part of the total cost of transmission line is minimum. তো দেখো এখানে আমাদের বেসিক্যালি ফান্ডাটা কি কেলভিন লতে? কেলভিন লটা আমরা এই জন্যই ফলো করব যাতে আমাদের কন্ডাক্টরে যে মেটেরিয়ালটার পরিমাণটা লাগে, যেহেতু এটা কস্টের সাথেও সরাসরিভাবে যুক্ত, যাতে এটা আমাদের কম লাগে, ঠিক আছে? এইবার আমাকে এখানে বুঝতে হবে আমরা এই জিনিসটাকে করি কিভাবে, মানে এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্র্যাকটিক্যাল লাইফে করি কিভাবে, ঠিক আছে? তো দেখে নাও, এখানে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে। কি বলবো একটাকে? অ্যানুয়াল চার্জ অফ ক্যাপিটাল আউটলে। এই জিনিসটা কি জিনিস? তো দেখো, ইট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট অর ডিপ্রিসিয়েশন ওভারহেড সিস্টেম। তো এই যে চার্জটা লাগছে এটা অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট। আমরা ধরো একটা বড় ট্রান্সমিশন লাইনকে বিছিয়েছি, তার জন্য কী করবো? তার জন্য ব্যাংক থেকে লোন নেবো, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, ঠিক আছে? ক্যাপিটালের উপর একটা বছরে বছরে একটা ইন্টারেস্ট চাচ্ছে, সেই ইন্টারেস্টটাই হচ্ছে আমাদের এখানে অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে। আর কি? আর হচ্ছে ডিপ্রিসিয়েশন ওভারহেড সিস্টেম। ডিপ্রিসিয়েশন মানে কি? কোনো একটা জিনিস আমরা যদি সময়ের সাথে সাথে তার যদি এজ বাড়তে থাকে, তার কি হয়? দামটা কমতে থাকে। সাপোজ ধরো তুমি আজকে একটা মোবাইল কিনলে, তুমি ধরো আজকে একটা মোবাইল কিনলে 2 বছর পরে কি সেই মোবাইলের দামটা কি সেম থাকবে? মানে যদি তোমার কাছে এই নতুন ফোনটা তুমি আজকে কিনলে তার দামটা কি সেম থাকবে? অবশ্যই কমবে। সেই জিনিসটাকেই বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসটাকে আমরা টোটাল এই দুটো জিনিস যে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট যেটা আমাদের পড়ছে আর ডিপ্রিসিয়েশন যেটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে, ঠিক আছে? তো এবারে এই জিনিসটাকে আমরা হচ্ছে হিসাব করব কিভাবে? এই জিনিসটাকে আমরা হিসাব করব কিভাবে? গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই লাইভ স্ট্রিমটাকে সবাই শেয়ার করে দাও। যারা যারা দেখছো আমার প্রত্যেকের কাছ থেকে একটাই রিকোয়েস্ট,
তোদেরকে আজকে যেই কন্টেন্টটা ডেলিভারি করব সেই কন্টেন্টটাই তোদেরকে 24 থেকে 25 নাম্বার শুধু বড় কোশ্চেন থেকে ইজিলি পেয়ে যাবি। ঠিক আছে, ইজিলি বড় কোশ্চেন থেকে পেয়ে যাবি। আর যারা পড়ে আসছিস এতদিন ধরে, অবশ্যই আমি এটা হচ্ছে রিভিশন করাচ্ছি, তো অবভিয়াসলি আমি সব জিনিসটাকে ছোটো থেকে পড়াবো না। আমি জানি যে তোরা পড়ে আসছিস, সেই হিসাবে আমি রিভিশন করাবো। মানে পুরো সিলেবাসটাকে আমাকে একদিনে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাইকার? ইয়েস অর নো বলবে? ক্লিয়ার? চলো, তো এইবারে যে আমাদের অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে, এটাকে আমরা হিসাব করব কীভাবে, সব থেকে বড় কোশ্চেন। তো এটাকে আমাকে হিসাব করার জন্য আমাদেরকে দুটো জিনিস রাখতে হবে। ঠিক আছে, তো এই দেখো এখানে দেখো লেখা আছে ফর আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইট ইজ দ্য অ্যাকাউন্ট অফ, আচ্ছা এটা আন্ডারগ্রাউন্ড চলে গেল। টোটাল অ্যানুয়াল চার্জ অন ওভারহেড লাইন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ P1 প্লাস P2A। ঠিক আছে, এবারে তোমরা বলবে P1 P2 এগুলো কী জিনিস। ঠিক আছে, তো দেখো এখানে নিচে লেখা আছে হোয়ার P1 and P2 are content and A is the cross section area of the condition। তো দেখো P1 আর P2টা হচ্ছে কন্টেন্ট মানে যে জিনিসপত্রগুলো, আর A হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। তো আমরা সবাই জানি এরিয়া অফ ক্রস সেকশন মানে কি, একটা তার বা একটা কন্ডাক্টর কতটা মোটা বা কতটা পাতলা, তাই না? তো আমরা যদি এই অবস্থায়, এই অ্যানুয়াল চার্জটার অবস্থায়, আমরা যদি এখানে ক্রস সেকশন এরিয়াটাকে বাড়াই, তাহলে কী হবে, আমরা মোটা তার ইউজ করছি আর মোটা তারের দাম বেশি, তাহলে কী হবে, এর সাথে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্কে আছে, মানে সমানুপাতিক সম্পর্কে আছে। মানে যদি আমরা এখানে ক্রস সেকশন এরিয়ার মানটা বাড়াই, তাহলে কী হবে, আমাদের দামের মানটাও বাড়বে। তার জন্য এখানে আছে P1 প্লাস P2A। ক্লিয়ার হয়েছে? P1 প্লাস P2A। ক্লিয়ার এই জিনিসটা? চলো, তো এইবারে যেটা আমাদের আসে সেটা হচ্ছে লস। ঠিক আছে, সেকেন্ড জিনিসটা হচ্ছে সেটা আমাদের লস, যেটা আমাদের পাওয়ার সিস্টেমে যেই এনার্জিটা লস হচ্ছে সেটার আমাদেরকে হিসাব করতে হবে, এবং সেইটাও কেলভিন লর আন্ডারে আসবে, যেটা আমাদের ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টরকে বাঁচতে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো দেখে না এখানে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড ইন দ্য কন্ডাক্টর কি বলেছে, অ্যানুয়াল এনার্জি ওয়েস্টেড ইন দ্য কন্ডাক্টর। তার মানে কি, তারে আমাদের যেই এনার্জিটা ওয়েস্ট হচ্ছে, এবারে ওয়েস্ট কোন জিনিসটা হয়, বলো? ওয়েস্ট আমাদের সেই জিনিসটা হয় যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের হিট হচ্ছে। কি হচ্ছে? হিট হচ্ছে। একটা সাপোজ হলো একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরে কোন এনার্জিটা লস হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি কন্ডাক্টরের উপর কি আছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে কি হচ্ছে, সেখানে লস হচ্ছে। কি লস হচ্ছে সবাই আমাকে বলো কমেন্টে, কি লস হচ্ছে সবাই বলবে, এভরিওয়ান সবাই বলো কি লস হচ্ছে আমাদের। কি লস হচ্ছে বলো? অবশ্যই আমাদের ওহমিক লস হচ্ছে। কি লস হচ্ছে? আমাদের ওহমিক লস হচ্ছে। ওহমিক লস মানে কি, আমরা যেটা বলে থাকি I²R লস। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ওপর কারেন্ট যাওয়ার জন্য যেই লসটা হয়ে থাকে, যেটাকে আমরা ওহমিক লস বলে থাকি, হিট লস বলে থাকি, বা I²R লস বলে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে এই জন্য লিখেছে ইট ইজ অন অ্যাকাউন্ট অফ এনার্জি লস ইন দ্য কন্ডাক্টর ডিউ টু ওহমিক রেজিস্ট্যান্স। তো ওহমিক রেজিস্ট্যান্সের জন্য এই লসটা হয়ে থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে যেটা বলতে চেয়েছে, তার রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর বিং ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ক্রস সেকশনাল এরিয়া। তাহলে কি, এখানে যে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর আছে সেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশন এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনালে আছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। দ্য এনার্জি লস ডিউ টু ওহমিক রেজিস্ট্যান্স মে বি রিপ্রেজেন্ট অ্যাজ অ্যানুয়াল কস্ট। এখানে দেখো এটা আমাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি, কারণ কি এখানে যে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তার মানে কি, যদি আমাদের ক্রস সেকশন এরিয়াটা আমরা যদি কমাচ্ছি মানে কি, ক্রস সেকশন এরিয়াটা আমরা কমাচ্ছি মানে কি, তারটা আমরা সরু তার ইউজ করছি, আর সরু তার মানে আমরা জানি সেখানে রেজিস্ট্যান্সের পরিমাণটা বেশি, তো বেসিক্যালি সেখানে লসের পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে আমরা এখানে P2টাকে এখানে ধরে নিয়েছি এনার্জি লস, এখানে আমরা P2টাকে ধরে নিয়েছি এখানে এনার্জি লস, এটাকে ধরে নিয়েছি আমাদের এনার্জি লস, আর হচ্ছে আমরা আছে এটাকে ধরে নিয়েছি ক্রস সেকশন এরিয়া। তো ক্রস সেকশন এরিয়া যদি আমরা কমাই তাহলে এনার্জি লস আমাদের বাড়বে, আর ক্রস সেকশন এরিয়া যদি আমরা বাড়াই তাহলে এনার্জি লস কমবে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কে চলে এলো, বা আমরা বলতে পারি এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে টোটাল অ্যানুয়াল কস্ট বানাই,
যদি এখান থেকে আমরা টোটাল অ্যানুয়াল কস্ট বার করতে চাই তাহলে আমরা কি বার করতে পারবো, আমরা এখানে টোটাল অ্যানুয়াল কস্ট যদি বার করতে তাহলে কি করবো, বেসিক্যালি আমরা দুটোকে যোগ করে দেবো, তাই না? আমরা অ্যাকচুয়ালি কি করবো, আমরা অ্যাকচুয়ালি দুটোকে যোগ করে দেবো, অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে আর হচ্ছে অ্যানুয়াল কস্ট অন দ্য ওয়েস্টেড ইন দ্য কন্ডাক্টর, এই দুটোকে আমরা যোগ করে দেবো। যোগ করলে আমরা টোটাল এনার্জি যেটা ওয়েস্ট হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো, বা যেই অ্যানুয়াল কস্ট যেটা আমরা অ্যানুয়াল খরচা সেটা আমরা পেয়ে যাবো, তাই না? তো সেটাকে তো আমরা যোগ করে দেখে নাও, এখানে যোগ করে নিচ্ছি। এটা আমাদের প্রথম ইকুয়েশন বেরিয়ে গেছিলো, দেখো ইজি জিনিস, কোনো মানে এত মানে টাফ কিছু নয়। দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি ইজি জিনিস, এখানে আমরা এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের প্রথম সেকেন্ড ইকুয়েশন। তো দুটোকে বেসিক্যালি আমি যোগ করে দিয়েছি। যোগ করার পর যখন আমরাকে এটা হচ্ছে বার করাচ্ছি, দ্য ভ্যালু অফ সি উইল বি মিনিমাম ইফ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এ জিরো। দেখো এবারে আমাকে বার করাতে হবে ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর। কি বার করতে হবে, ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর। ইকোনমিক চয়েস মানে কি, আমাদের কন্ডাক্টরের দামটা কম বার করাতে হবে। তো কম আমি কখন বার করতে পারবো, যখন আমাকে কন্ডাক্টরের যে ক্রস সেকশন এরিয়াটা যখন যেটা মিনিমাম থাকবে, মানে কোন মিনিমাম অবস্থায় আমাদের হচ্ছে অ্যানুয়াল কস্টও কম আসবে এবং আমাদের কি বলবো আমাদের লসও কম হবে। তো সেটা আমাকে বার করতে হবে। সেটা আমরা কীভাবে বার করতে হবে, কোনো একটা জিনিসের মিনিমাম ভ্যালু আমরা যখন বার করাতে চাই তখন আমরা কীভাবে বার করাই, তখন আমরা একটাভাবেই বার করাই, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করে। কী করে আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করে, সেকেন্ড সেমিস্টার আমরা পড়ে এসেছি, ডিফারেন্সিয়েট করে আমরা বার করাই। তো সিমিলারলি আমরা এখানে ডিফারেন্সিয়েট করে দিয়েছি উইথ রেসপেক্ট টু সি, সরি উইথ রেসপেক্ট টু এ। আমরা এর রেসপেক্টে আমরা ওটাকে মানে জিরোর সাথে ইকুয়েট করে দিয়েছি। দেখ এখানে আমরা সিম্পলি এটাকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। এবার তো তোরাকে তো আমি এই ক্লাসে ডিফারেন্সিয়েট শেখাতে পারবো না, কারণ এটা তোদের সেকেন্ড সেমিস্টারে অলরেডি শেখানো হয়েছে, ঠিক আছে? যারা আমাদের টিউশন ব্যাচের ছেলেরা আছিস তারা অলরেডি আমার ক্লাসে এটা আমি করিয়েছি, ঠিক আছে? তো তারা অবশ্যই এটা জিনিসটা জানিস। তো আর দেখ আমি এখনও দেখতে পাচ্ছি মোটে 12 জন আছে, ঠিক আছে? যারা যারা দেখছিস রেগুলার ভিউয়ার্স, তারাকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো স্ট্রিমটাকে ম্যাক্সিমাম শেয়ার করে দে। যারা যারা এখনও না কোনো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিস, প্লিজ শেয়ার করে দে, তাহলে আমাকে কিন্তু ক্লাসটা করাতেও কিন্তু আমার মন আসবে, আমার করাতেও ভালো লাগবে তোদেরকে, ঠিক আছে? চল দেখ এখানে এখানে ইকুয়েট করে দিয়েছে। কি করেছে, এখানে দেখ এখানে ডিফারেন্সিয়েট করে দিয়েছে। তো ডিফারেন্সিয়েট করে দেওয়ার পর এখানে দেখ আমাদের এই নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এইটা, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এইটা, কি আছে আমাদের নেক্সট স্টেপ হয়েছে এইটা। দেখ P2A ইকুয়াল টু P3/A, এই ইকুয়েশনটা এসছে। তারপর আমাদের এইটা এসছে। আমরা দেখ এখানে হচ্ছে উপরে যে এটা আছে এটা আমরা নিচকে নিয়ে চলে এসেছি, এখানে নিচে এসে A স্কোয়ার হয়ে গেছে, P² মাইনাস P3/A করে দিয়েছি আমরা, মানে সমানের এই পাশে নিয়ে চলে এসেছে, মাইনাস হয়ে গেছে। তারপরে কি করেছি, তারপরে কিছুই করিনি। আমাকে কি বার করতে হতো, কোন ক্রস সেকশন এরিয়ায় আমাদের কন্ডাক্টরের প্রাইসটা কম হবে। তাহলে আমাদের কোন কীটা বার করতে হতো, অ্যাকচুয়ালি আমাদেরকে বার করাতে হতো এই এটা। কী বার করতে হতো, এই এটা। তো তার জন্য দেখ আমরা এখানে এটা বার করেছি। এটা যখনই আমরা এদিকে নিয়ে এসেছি তো তার P3/P2 চলে এসেছে, মানে A স্কোয়ার ইকুয়াল টু P3/P2। আর স্কোয়ারটাকে তুলতে গেলে কী হয়েছিল, আমাদেরকে রুট আনতে হয়েছে। স্কোয়ারটাকে তুলতে গিয়ে কী হয়েছে, আমাদের রুট আনতে হয়েছে। তো তোদের যদি কেলভিন ল পড়ে তাহলে তোরাকে কিন্তু এই জিনিসটা কিন্তু করতে হবে পুরোটা 4 নম্বরের কোশ্চেন পড়লে, বুঝতে পেরেছিস? 4 নম্বরের কোশ্চেন পড়লে কিন্তু তোরাকে এটা করতে হবে। এইবারে আসছে তোদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি তোদেরকে কোশ্চেনে বলে যে স্টেট কেলভিন ল অ্যান্ড ড্র ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলে তোরা কিন্তু এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করতে হবে। খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। আজকে যারা করছিস ক্লাসটা খুবই ইজিতে আজকে তোরাকে বুঝিয়ে দেবো। যারা সারা সেমিস্টারে পড়িসনি, একটা ক্লাসে তোদের আজকে ম্যাক্সিমাম জিনিস আমি ডেলিভার করে দেবো। দেখ দেখ তো দেখ প্রথমে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে একটা তোদের নিয়ে নেওয়া হয়েছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর। যেখানে দেখ এখানে হচ্ছে আমার এখানে যেটা এই দিকে আমি নিয়েছি ক্রস সেকশন এরিয়া, মানে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া, মানে কন্ডাক্টরটা মোটা না সরু সেটা নিয়েছি। আর এইদিকে নিয়েছি আমাদের অ্যানুয়াল কস্ট। কী নিয়েছি, আমাদের অ্যানুয়াল কস্ট নিয়েছি। এইবারে দেখ প্রথমে আমাদের কী দেখ এখানে আছে, প্রথমে আমাদের আছে প্রথম ইকুয়েশন কী ছিল, P1 প্লাস P2A। কী ছিল, P1 প্লাস P2A। এবার আমাকে একটা কথা বল যে P1 প্লাস P2A তার মানে কি, এটা হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি P1 আর P2টা কি, P1 P2টা হচ্ছে একটা কস্ট, একটা হচ্ছে অ্যানুয়াল কস্ট, আর তার সাথে কি আমাদের এরিয়া অফ ক্রস সেকশন মানে যে এ লেখা আছে, এই এটা কি আছে, এই এটা হচ্ছে আমাদের এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্কে আছে। তার মানে কি এটা এখানে কি সম্পর্কে আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কি সমানুপাতিক সম্পর্কে। তার মানে কি সমানুপাতিক সম্পর্কের আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয়, আমাদের লিনিয়ার হয়। কি হয়, লিনিয়ার হয়। লিনিয়ার হয় মানে কি সমানভাবে বাড়বে, লিনিয়ার হয়। এবার তোদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে, দাদা এটা হচ্ছে আমাদের এইখান থেকে কেন শুরু হলো না, এইখান থেকে কেন শুরু হলো না?
দেখ সবসময় একটা মাথায় রাখবি, কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা পাওয়ার সিস্টেমে যদি হচ্ছে অ্যানুয়াল কস্ট হয় সেটা কিন্তু কখনোই কিন্তু জিরো থাকে না, ঠিক আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে মানে মান থেকে সেটা কিন্তু শুরু হয়, কোনো দিনও একটা অ্যানুয়াল কস্ট কোনো জিরো হতে পারে না, সেটা হচ্ছে কোনো না কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু এখানে কিন্তু শুরু করবে, ঠিক আছে, মানে কোনো দিনও জিরো হয় না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে প্রথম, এটা হয়ে গেলো আমাদের অ্যানুয়াল, যেটা হচ্ছে আমাদের কি ছিল প্রথম ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 1। এবার আমাকে দেখতে হবে ইকুয়েশন নাম্বার 2, কি দেখতে হবে ইকুয়েশন নাম্বার 2। এবারে ইকুয়েশন নাম্বার 2 কোনটা ছিল, P3/A। ইকুয়েশন নাম্বার কি ছিল, P3/A। P3 মানে কি, P3 মানে হচ্ছে এনার্জি লসের জন্য যে হচ্ছে আমাদের অ্যানুয়াল খরচাটা হচ্ছে, আর এ মানে কি ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর, মানে কি P3/A। কথাটা এখানে কি লেখা আছে, কথাটা এখানে কি লেখা আছে, সবাই ভালো করে দেখ জিনিসটা দেখ, P3/A, P3/A মানে কি, এটা হচ্ছে কি আছে ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনালে আছে, মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক কথাটার অর্থ কি, আমাদের সেকেন্ডে হচ্ছে গ্রাফের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, সবাই কমেন্ট করে জানা, সবাই কমেন্টে বল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কের, সবাই আমার কমেন্টে জানা। দেখো আজকে তোদেরকে যে 2 ঘন্টায় আমি যে ডেলিভারি করব কন্টেন্টটা, যারা সারা বছর পড়িসনি তারাও এটা বুঝতে পারবি, প্লাস যারা সারা বছর পড়েছিস তারা বেটার বুঝতে পারবি, ঠিক আছে। তো দেখ এখানে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক কথাটার অর্থ কি, এখানে হচ্ছে কোনো একটা জিনিস বাড়লে কোনো একটা জিনিস কমবে, তাই তো। তাহলে দেখ এখানে যখনই আমাদের এই ধরনের কোনো সম্পর্ক আসবে, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট হবে প্যারাবোলা, কি হবে প্যারাবোলা। ওই জন্য দেখ এখানে দেখ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হয়েছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখ, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট হচ্ছে প্যারাবোলা, মানে অর্ধচন্দ্রাকৃতি, ঠিক আছে বাংলা কথায়। তো দেখ এটা যে প্যারাবোলা হয়েছে, মানে কি আমাদের ইকোনমিক সাইজ অফ দ্য কন্ডাক্টর যদি হচ্ছে আমাদের বাড়ছে, তাহলে অ্যানুয়াল কস্ট কি হচ্ছে কমছে। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে সবাইকার। এইবারে দেখ, এইবারে আমাকে একটা জিনিস বুঝতে হবে কোন জায়গাটায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কোন জায়গাটায় আমাদের সব থেকে কম ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টরটা পাবো। দেখ আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই বরাবর একটা লাইন টানতে হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন টানতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন টানতে হবে। তো যেই পয়েন্টটায় এই দুটো লাইন মিট করবে, সেই পয়েন্টে যেই ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের মোস্ট ইকোনমিক সাইজ অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সবাইকার, আশা করছি সবাইকার। তো যেই পয়েন্টটায় আমরা হচ্ছে দুটো এক্স অ্যাক্সিস বরাবর একবার টানবো, ওয়াই অ্যাক্সিস বরাবর একবার টানবো, তো যেই পয়েন্টে আমরা পাবো সেই পয়েন্ট হয়ে যাবে মোস্ট ইকোনমিক সাইজ অফ দ্য কন্ডাক্টর। চলো ক্লিয়ার, চলো ক্লিয়ার, প্রথম চ্যাপ্টার ক্লিয়ার সবাইকার। প্রথম চ্যাপ্টার এই দুটো কোশ্চেনই কর, কারণ একদিন মানে একটা রাত বাকি আছে তোদের পরীক্ষায়, আমি বলবো না সব কিছু করে রাখ, তোদের যেই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তার সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। কিন্তু আজকে এক রাতের ভিতরে যেটা করাবো সেইগুলোর মধ্যে থেকেও কোশ্চেন আসবে, ঠিক আছে। চল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে দিয়েছি, প্রাইমারি সেকেন্ডারি সব করে দিয়েছি। দেখ এবারে একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এক্সামে কোনোবারও আসেনি কিন্তু এইবারে আসতে পারে। দেখ তোরাকে সবাইকে বলবো, যারা যারা এখন দেখছি 19 জন এখন আমার এই ভিডিওটা দেখছিস, 19 জন তোদের প্রতিটা বন্ধুকে শেয়ার করে দে, যাদের সাথে কলেজে পড়ি সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দে। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হসনি, এই যে লাইভ সেশনটার পরে আমি তোদেরকে কিছু পিডিএফ আমি টেলিগ্রামে দেবো, তো সেগুলো কিন্তু তোদের কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যারা যারা টেলিগ্রামে জয়েন করিসনি, দেখ এই লাইভের নিচে কিন্তু লিঙ্কটা আছে, সেখানে যে জয়েন করে যা। আর সমস্ত গ্রুপে যতগুলো গ্রুপে যে জয়েন আছিস সমস্ত গ্রুপে একবার শেয়ার অপশানটা যে সবাই একবার শেয়ার করে দে, জাস্ট তোকে এইটুকুন আমি রিকোয়েস্ট করবো। কারণ দেখ প্রথম চ্যাপ্টার আমাদের অলমোস্ট কমপ্লিট, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করবো। বিশ্বাস কর এই ভিডিও যারা দেখে যাবি গ্যারেন্টেড এক্সামের পর তোরা এই ভিডিওটা নিচে এসেই করবি যে দাদা এই ভিডিও থেকে আমার একটু হলেও হেল্প হয়েছে না হয়নি। দেখ তোদেরকে 6 মাসের সিলেবাস তো আমি 1 মাসে করিয়ে দিতে পারবো না, কিন্তু তোরাকে এই ভিডিও থেকে তোরা কিন্তু হেল্প ম্যাক্স টু ম্যাক্স পাবি। তো এই 2 ঘন্টা মানে পড়াশোনা করে তোরা যদি 10 নাম্বার এক্সট্রা আনতে পারছিস, তাহলে কিন্তু সেটা কিন্তু বড় ব্যাপার, ঠিক আছে। 2 ঘন্টা পড়ে যারা 10 নাম্বার কালকে এক্সামে এক্সট্রা লিখে আসতে পারবি, তারা কিন্তু ভাববি তারা কিন্তু অনেক বড় ব্যাপার করেছে। কারণ 2 ঘন্টা পড়ছিস, সারা বছরেরটা না পড়ে 2 ঘন্টা পড়ে তোরা এটা পাচ্ছিস, মানে ভাব তোরা যদি সারা বছর পড়তি তাহলে সেটা কিন্তু 60 লিখে আসতে পারতি। চল চল এইভাবে একটু মোটিভেশন দিয়ে দিলাম, কারণ তোদের 2 ঘন্টা বসে থাকতে হবে, 2 ঘন্টা বসতে থাকতে তোরা পারবি না, আমি জানি, আমি নিজেও পারি না, তাই তোরাকে বলছি তোরা আমাকে মোটিভেট কর, আমি তোরাকে মোটিভেট করবো, ঠিক আছে। চল
লিমিটেশন অফ কেলভিন ল, দেখ স্ট্রিমটা সবাই একটু জোশ ভর, ঠিক আছে, স্ট্রিমে চ্যাটে যার যেটা মনে হচ্ছে যে দাদা এটা তুমি পড়াচ্ছ আমার এটা মনে হচ্ছে দাদা এটার উত্তর এটা হবে, আমি বলছি, আমি ধরো কিছু একটা জিজ্ঞেস করলাম, সবাই কিন্তু ইন্টারাক্ট কর, ঠিক আছে, তাহলে কিন্তু আমার একটু মোটিভেট ফিল। আমি তোদেরকে আজকে কমেন্টের রিপ্লাই এই জন্য দিচ্ছি না, কমেন্টে যদি রিপ্লাই দেয় তাহলে কিন্তু আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না, সিম্পল জিনিস, ঠিক আছে। চল দেখ লিমিটেশন অফ কেলভিন ল, দেখ আমরা তো অ্যাডভান্টেজ অফ কেলভিন ল সবাই পড়েছিস, কিন্তু লিমিটেশন অফ কেলভিন ল একবারও এক্সামে আসেনি, এবারে এক্সামে আসার চান্সেস আছে, আর তোরা জেনেও রাখা উচিত। তো দেখ লিমিটেশন অফ মানে আমাদের কেলভিন ল কি আছে, দেখ প্রথম পয়েন্টটা দেখ, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লস ক্যান নট বি এস্টিমেট অ্যাকুরেটলি বিকজ লোড ফ্যাক্টর অফ দ্য লসেস অ্যান্ড দ্য লোড ইটসেলফ আর ডিফারেন্ট অ্যান্ড ফিউচার লোড কন্ডিশন অ্যান্ড লোড ফ্যাক্টর ক্যান নট বি প্রেডিক্টেড অ্যাকুরেটলি। দেখ ব্যাপারটা আমি তোরা বাংলাতে বুঝিয়ে দিই, ইংলিশে বলে দিলাম, বাংলাতে বুঝিয়েছি। দেখ সাপোজ ধর আজকে আমি এখানে একটা পাওয়ার সিস্টেম একটা লাইন বানিয়ে দিলাম, তোর বাড়ি থেকে ধর সাবস্টেশন থেকে তোর বাড়িতে লাইন টেনে দিলাম, ঠিক আছে, বা তোর গ্রামে লাইন টেনে দিলাম, তো সাপোজ তোর গ্রামে লাইন টেনে দিয়েছি, তোর গ্রামে তখন আমি কন্ডাক্টার বিছিয়ে দিয়েছি, কন্ডাক্টারের একটা ক্রস সেকশন এরিয়া ভেবে আমি বিছিয়ে দিয়েছি, ঠিক আছে। সাপোজ ধর তোর হচ্ছে গ্রামে হচ্ছে লোডের সংখ্যা বেড়ে গেল, মানে হচ্ছে গ্রামের সংখ্যা বেড়ে গেল, সাপোজ ধর কারো ভাই ভাই ছিল ঝগড়া হয়ে আর একটা নতুন ঘর করে দিল, নতুন একটা লোড হয়ে নতুন একটা মিটার বসে গেল, তার মানে কি আসলে লোড বেড়ে গেল, লোড বেড়ে গেল মানে কি কারেন্টের পরিমাণ বাড়ছে, তো তার হিসেবে আমাকে আবার হচ্ছে নতুন করে হচ্ছে ক্রস সেকশন এরিয়া করতে হবে কেলভিন ল এর মতে, কিন্তু সেটা কি পসিবল? সেটা কিন্তু পসিবল নয়, কারণ কি আমরা কিন্তু কোনো সময় আমরা কিন্তু লোড কতটা ভবিষ্যতে বাড়বে, আমাদের ফিউচারে লোড কন্ডিশন কী হবে, ফিউচারে লোড ফ্যাক্টর কী হবে, সেগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাকুরেটলি কিন্তু ডিটারমাইন করতে পারি না, তার জন্য কিন্তু কেলভিন লর কিন্তু এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার সবাইকার? ক্লিয়ার সবাইকার? চল নেক্সট কোশ্চেন, নেক্সট পয়েন্ট, ইট ইজ ডিফিকাল্ট টু ক্যালকুলেট দ্য কস্ট অফ এনার্জি লস, the cost of losses per unit is greater than the generating cost per unit, price of conductor material and the rate of interest are changing continuously। দেখ আমাদের কিন্তু কন্ডাক্টরের যে প্রাইস, কন্ডাক্টরের যে দাম, সেটাও কিন্তু আমাদের টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, আমাদের তারপরে ইন্টারেস্ট ব্যাঙ্ক যে ইন্টারেস্ট দেবে সেটাও কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, তো তার জন্য কিন্তু এগুলা কিন্তু ক্যালকুলেট করা কিন্তু আমাদের পক্ষে কিন্তু একটা ডিফিকাল্ট জিনিস। নেক্সট দেখ 3 নম্বর পয়েন্ট যেটা দিয়েছি, দ্য অ্যাজাম্পশন অফ অ্যানুয়াল চার্জ ইজ দ্য P1 প্লাস P2A ইজ স্ট্রিক্টলি স্পিকিং নট ট্রু। দেখ আমরা যেটা প্রথম যে পয়েন্টটা আমরা ধরে নিয়েছিলাম যে অ্যানুয়াল চার্জেস, মানে যে অ্যানুয়ালের যে আমাদের যে আমরা টাকাটা আগে থেকে নিয়েছি তার উপর যে ইন্টারেস্ট পড়ছে, তারপর যে ডিপ্রিসিয়েশন হচ্ছে, যে কস্টটা আমরা মানে মনে মনে ধরে নিয়েছি, সেটা কিন্তু সবসময় কিন্তু পুরোপুরি কিন্তু সত্য হয় না, তার জন্য কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু অ্যাকুরেটলি আমাদের হয় না। ক্লিয়ার? চল 4 নম্বর কোশ্চেন, দ্য কেলভিন 4 নম্বর পয়েন্ট, দ্য কেলভিন ল ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট ফ্যাক্টর লাইক মেকানিক্যাল স্ট্রেংথ, সেফটি, সেফ কারেন্ট ডেন্সিটি, করোনা লস এটসেট্রা। তো কেলভিন ল দেখ এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু কোথাও পাইনি। মেকানিক্যাল স্ট্রেংথ কী হবে, মানে একটা দেখ কন্ডাক্টার তো মেকানিক্যাল স্ট্রেংথ থাকে, তো সেটাকেও আমাকে দেখতে হয়, তো সেটা আমাদের কোনো মানে এখানে কেলভিন লতে কিন্তু বলতে পারেনি। প্লাস কি সেফ কারেন্ট ডেন্সিটি কতটা হওয়া হচ্ছে এটাও বলেনি। করোনা লসের জন্য হচ্ছে আমাদের দেখ করোনা লস কি কন্ডাক্টারের উপর ডিপেন্ড করে, তো সেটাও কিন্তু এখানে কিন্তু বলে কিন্তু দেয়নি, তো এটা কিন্তু একটা মোস্ট বড় ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? চল নেক্সট পয়েন্ট দেখ, যেটা দেখ আমি 7 নম্বর পয়েন্টটা বলছি, 6 নম্বর পয়েন্টটা বলছি, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন অন দ্য ক্যাপিটাল আউটলে ক্যান নট বি অ্যাকুরেটলি ডিটারমাইন্ড। তাই আমি একটু আগে বললাম, আমরা যে ইন্টারেস্টটা পে করবো বা যে ডিপ্রিসিয়েশন কস্টটা আমরা পে করছি, সেটা কিন্তু হচ্ছে অ্যাকুরেটলি আমরা কিন্তু মেজার করতে কিন্তু পারি না, তো কেলভিন ল এখান থেকে কিন্তু পুরোপুরি বেকার, ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি করতে কিন্তু পারি না, ঠিক আছে। ক্লিয়ার? চল ক্লিয়ার, ইয়েস অর নো বল। ক্লিয়ার? চল দেখ এখানে কতগুলো কোশ্চেন আছে সেগুলো আমি বলে দিই আগে, ঠিক আছে। চল এখানে কতগুলো কোশ্চেন আছে সেগুলো আমি আগে বলে দিই। দেখ হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন, দেখ এগুলো তো সবাই করেছিস, তাও আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে। দেখ কী কী আমাদের অ্যাডভান্টেজ আছে, লেসার কন্ডাক্টর মেটেরিয়াল রিকোয়ার্ড, আমাদের কম কন্ডাক্টর মেটেরিয়াল আমাদের দরকার হয়ে থাকে। সেকেন্ড দেখ ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইনক্রিজ, এফিসিয়েন্সি আমাদের বেড়ে যায়। 3rd নম্বর দেখ পার্সেন্টেজ লাইন ড্রপ ডিক্রিজ, মানে ভোল্টেজ ড্রপ যেটা সেটা কমে যায়। দ্য লিডস টু বেটার ভোল্টেজ রেগুলেশন বেড়ে যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখ, আমাদের ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখ, আমাদের ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, করোনা লস ইজ এ বিগার প্রবলেম ইন হায়ার ভোল্টেজ। অবশ্যই যত আমরা ভোল্টেজের পরিমাণ বাড়াই করোনা লসের পরিমাণ বাড়তে থাকে, তো করোনা লসটা একটা হচ্ছে বড় ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড দেখ ইট ইনক্রিজ রেডিও ইন্টারফারেন্স, তো রেডিও ইন্টারফারেন্স মানে কি কমিউনিকেশন লাইনের সাথে আমাদের ইন্টারফারেন্সটা হয়ে থাকে, সেগুলো এটা বেড়ে যায়। তারপরে দেখ
ইট ইনক্রিজ রেডিও ইন্টারফারেন্স, এটা বললাম আমি। দ্য হাইট অফ টাওয়ার অ্যান্ড ইনসুলেশন ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ ট্রান্সমিশন, যত আমরা বেশি ভোল্টেজ ইউজ করবো তত আমাদের ইনসুলেশন মেটেরিয়াল আমাকে বেশি ইউজ করতে হবে, হাইট আমাকে বেশি করতে হবে, ঠিক আছে। দ্য কস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ইকুইপমেন্ট অ্যান্ড সুইচ গিয়ার রিকোয়ার ফর ট্রান্সমিশন ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ ট্রান্সমিশন বলতে আমরা যত ভোল্টেজটা বাড়াবো তত আমাদের কি হায়ার রেটিংয়ের আমাদের সুইচ গিয়ার ইকুইপমেন্টগুলো দরকার হচ্ছে, রিলে বল আর হচ্ছে সার্কিট ব্রেকার বল, সবই আমাদেরকে বেশি রেটিংয়ের কিন্তু আমাদের কিন্তু অবশ্যই মানে আনতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট দেখ, দ্য হাই ভোল্টেজ লাইন প্রডিউস ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট হুইচ ইজ ইনজুরিয়াস টু হিউম্যান বিংস। তো দেখ আমার যে হাই ভোল্টেজ লাইনগুলো হয় দেখবি তারা যদি কোনো হাই ভোল্টেজ লাইনের নিচের দিকে যায় তবে একটা হচ্ছে নয়েজ হয়, ঠিক আছে। তো দেখ এখানে বলেছে দ্য ভোল্টেজ লাইন প্রডিউস ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, তো তার জন্য কি আমাদের মানুষের জন্য এটা কিন্তু ক্ষতিকর, ঠিক আছে। তো এগুলো একটা ছোটো জিনিস, এটা তোরা করেছিস অলরেডি, তো আমি একবার বলে দিলাম, ঠিক আছে। চল প্রথম চ্যাপ্টার ক্লিয়ার। তো এবারে আসে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে মোস্ট হার্ড চ্যাপ্টার প্লাস মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোদের একটা ম্যাথ আসবে, ঠিক আছে, বলিলাম এখন থেকে এখান থেকে একটা তোদের ম্যাথ আসবে, প্লাস এখান থেকে তোদের হচ্ছে কোশ্চেন, একটা বড় কোশ্চেন তোরা পাবি, ঠিক আছে। তো যারা এতক্ষণ দেখছিস তো অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, দেখার জন্য, কারণ তোদের জেনুইন তোরা হচ্ছে পড়াশোনাটা করছিস তার জন্য, ঠিক আছে। চল, তো দেখ এখানে হচ্ছে আমাদের হচ্ছে ট্রান্সমিশন লাইন প্যারামিটার। তো ট্রান্সমিশন লাইনে আমাদের কী কী ধরনের প্যারামিটার দেখা যায়, আমাদের ইন্ডাকটেন্স দেখা যায়, রেজিস্ট্যান্স দেখা যায়, ক্যাপাসিটিস দেখা যায়, কন্ডাক্টেন্স দেখা যায়। তো আমাদের মোটামুটি 4 ধরনের এখানে জিনিসপত্র দেখা যায়, ঠিক আছে। বেসিক্যালি দেখ আমি এটা রিভিশন করাচ্ছি, তো আমি কিন্তু ব্রডলি পড়াবো না, প্রথমে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখ এবারে এখানে দেখ দুটো জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের কোশ্চেন এক্সামে আসতে পারে, সেটা হচ্ছে স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট আর ফেরান্টি এফেক্ট। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে তোদের একটা তোদের কোশ্চেন বড় কোশ্চেন আসতেই পারে এখান থেকে, বা বলতে পারে তিনটের মধ্যে দেখবি তিনটেই নামিয়ে দিয়েছে, বলছে দুটোর হচ্ছে শর্ট নোট লেখো, ঠিক আছে, এরকম তোরা দিয়ে দিতে পারে। তো দেখ স্কিন এফেক্টটা দেখ কী জিনিস, ঠিক আছে। দেখ while the distribution of current through the out of cross section of the conductor is uniform when DC is passed through it, দেখ যখন হচ্ছে একটা কোনো ডিসি কারেন্ট কোনো একটা কন্ডাক্টরের দিয়ে যে ফ্লো করে তখন কি করে জানিস, তখন যে ওই যে কন্ডাক্টরটা আছে তার যে পুরো ক্রস সেকশন এরিয়াটা আছে, মানে তার পুরো মোটা অ্যাকচুয়ালি বলছে পুরো ক্রস সেকশন এরিয়াটাকে ইউজ করে, মানে কোনো অংশটাকে বাদ দেয় না। তার জন্য কী হয়, তার যে এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা থাকে সেটা কি হয়, সেটা হয় অ্যাকচুয়ালি আমাদের বেড়ে যায়, ঠিক আছে, সরি না কমে যায়, সরি, যদি হচ্ছে আমাদের ডিসিতে হয়, ডিসিতে কী করে আমাদের পুরো ক্রস সেকশন এরিয়াটা ইউজ করে, তার মানে কি এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা কমে যায়। আর এটাই যদি আমাদের এসিতে হয়, এসিতে কী হয়, এসিতে আমাদের কি অল্টারনেটিং কারেন্ট, এবার অল্টারনেটিং কারেন্টটা যখন এটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করে তখনই কী করে, সে কিন্তু পুরো সারফেসটাকে ইউজ করে না, কী করে পুরো সারফেসটাকে কিন্তু ইউজ করে না, শুধুমাত্র সেন্টার দিয়ে কিন্তু পাস করে যায়। সেন্টার দিয়ে যখনই পাস করে যায় তখন কি হয়, ওই যে পুরো কন্ডাক্টরটা যেহেতু সেন্টার দিয়েই পাস করলো তার যে এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণ, তাহলে দেখ যখন এটা সেন্টার দিয়ে পাস করছে তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি ওই কন্ডাক্টরটা একটা সরু তারের মতো হচ্ছে বিহেভ করছে, তার মানে কি তার ক্রস সেকশন এরিয়াটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তো যখনই তার ক্রস সেকশন এরিয়াটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে, তার এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে কি যখন আমাদের এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে সেটা অবশ্যই ভালো কিন্তু না। এবার দেখ দিস এফেক্ট বিকামস মোর প্রোনাউন্সড অ্যাজ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, যদি আমাদের লাইনের ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু স্কিন এফেক্টের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস এখানে মনে রাখবি, ডিসিতে আমাদের স্কিন এফেক্ট থাকে না, এসিতে শুধুমাত্র আমাদের স্কিন এফেক্ট থাকে। এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে, বা এই পয়েন্টটা তোরা যে স্কিন এফেক্টে জুড়তে পারিস, ঠিক আছে। চল তারপরে দেখ কনসিডার সলিড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অফ সার্কুলার ক্রস সেকশন, নাও অ্যাজিউম দ্যাট, দেখ যেটা আমি বললাম সেটাই লেখা আছে, ঠিক আছে, যেটা আমি বললাম সেটাই লেখা আছে, ঠিক আছে। চল দেখ ডিসঅ্যাডভান্টেজ অফ স্কিন এফেক্ট, তো ডিসঅ্যাডভান্টেজ কী আছে, ইনক্রিজ লাইন রেজিস্ট্যান্স কমে বেড়ে যায়, আমি যেটা বললাম যে এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যায়, পাওয়ার লস অবভিয়াসলি রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে কি আই স্কোয়ার আর লস সেটা আমাদের হচ্ছে। এইবারও দেখ আমাদের যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রক্সিমিটি এফেক্ট, কী আছে প্রক্সিমিটি এফেক্ট, এইটা এবারে সবাই দেখ, ঠিক আছে। প্রক্সিমিটি এফেক্ট থেকেও এবারে কোশ্চেন দেখ, আমি যেটা বললাম স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এবং ফেরান্টি এফেক্ট, এর থেকে কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। দেখ তোদেরকে যে এফোর্টটা দিচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি, যারা টিউশন ব্যাচের ছেলেরা আছে তারা তো সবাই অ্যাটলিস্ট আসবি, তাই না, পরে অনেকে দেখে নেবে, আমি জানি অনেকে পরে দেখে নেবে, এখন এই টাইমটা অনেকের প্রবলেম আছে আমি জানি, বাট তাও একটু তোদের এই টাইম টু টাইম মেনটেনটা করা উচিত, ঠিক আছে। আমি বেশি কথা বলছি না কারণ তোদের পড়ানো হবে না। দেখ দ্য প্রক্সিমিটি এফেক্ট রেজাল্ট ইন্টু নন ইউনিফর্মলি অফ কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন এ কন্ডাক্টর ক্রস সেকশন
মানে কি হচ্ছে প্রক্সিমিটি এফেক্ট আমরা কোনটাকে বলছি, এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট কোন একটা কন্ডাক্টরে নন ইউনিফর্ম ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন করছে। তার মানে কি একটা পুরোটা কন্ডাক্টরে সমানভাবে সব জায়গায় কিন্তু কারেন্টের ডেন্সিটিটা নেই, এটা অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে। এবারে দেখ এটা ভালো করে দেখ, বললে বুঝতে পারবি। কনসিডার দ্য কন্ডাক্টর এ অ্যান্ড বি প্লেস নিয়ার টু ইচ আদার অ্যাজ শোন ইন দ্য ফিগার। দেখ ফিগারটা দেখ, এখানে এটা একটা কন্ডাক্টর, আচ্ছা এক মিনিট, চল দেখ এটা একটা কন্ডাক্টর আর এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, এটা দুটো কাছাকাছি অবস্থিত করা আছে। এবারে দেখ কি বলছে এখানে, where conductor A carries current, its flux links with the conductor B in such a fashion direction the magnetic field setup will tend to increase the current density in the adjacent portion or the conductor। দেখ এখানে যখনই একটা কন্ডাক্টরে কারেন্টটা ফ্লো করছে অ্যাকচুয়ালি কি করবে, সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে এবং সেই ফ্লাক্সটা কি করবে, এই যে পাশের কন্ডাক্টরটা এখানে যে লিঙ্ক করার চেষ্টা করবে। এবারে দেখ যখনই এটা লিঙ্ক করবে তখনই কি হচ্ছে দেখ, যখন ইফ দ্য কন্ডাক্টর, আচ্ছা এটা হলো, হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করবে, তাহলে কি হবে সেখানে হচ্ছে কারেন্টের ডেন্সিটিটা ইনক্রিজ করে দেবে, কি করবে, ইনক্রিজ করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য কারেন্ট আর দ্য সেম ডাইরেকশন দেয়ার ইজ দ্য ইনক্রিজ ইন এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড হেন্স লসেস। দেখ যদি এবারে কারেন্টের ডাইরেকশনটা আলাদা হয়, সাপোজ ধর এই কন্ডাক্টরে হচ্ছে একদিকে যাচ্ছে আর এই কন্ডাক্টরে আমাদের একদিকে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা সরি, যদি সেম দিকে যায়, কি বললাম, যদি আমার একটা ভুল হলো একটা বলা, যদি সেম দিকে কারেন্টে যায় মানে কারেন্টের ডাইরেকশনটা যদি আমাদের সেম দিকে হয়, কি হয়, কারেন্টের ডাইরেকশনটা ধর সাপোজ ধর কারেন্টের ডাইরেকশনটা এইদিকে আছে, কারেন্টের ডাইরেকশনটা এইদিকে আছে, মানে কি সেম দিকে আছে, সেম দিকে যদি হয় কারেন্টের ডাইরেকশনটা, তাহলে কি হবে, আমাদের এখানে এফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে কি হবে, লসেসের পরিমাণটাও কিন্তু বেড়ে কিন্তু যাবে, ঠিক আছে। প্রক্সিমিটি এফেক্টটা ক্লিয়ার সবাইকার। তাই এবার এখানে একটা জিনিস দেখে, প্রক্সিমিটি এফেক্ট ডিপেন্ডস অন দ্য কন্ডাক্টর সাইজ। প্রক্সিমিটি এফেক্ট সবসময় কন্ডাক্টরের সাইজের উপর নির্ভর করে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর, দুটো কন্ডাক্টর পাশাপাশি কতটা দূরত্ব রাখা আছে তার উপর ডিপেন্ড করে, অ্যান্ড পারমিয়েবিলিটি অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল, যে কন্ডাক্টরের মেটেরিয়ালটা যেই জিনিসটা তৈরি হয়েছে তার পারমিয়াবিলিটির ওপরও কিন্তু এটা কিন্তু নির্ভর কিন্তু করে। এবারে দেখ ডিসঅ্যাডভান্টেজ কী আছে, দেখ আমাদের হচ্ছে করোনার প্রক্সিমিটি, দেখ প্রক্সিমিটি ডিসঅ্যাডভান্টেজ আছে আনব্যালেন্স কারেন্ট ডিস্ট্রিবিউশন আনব্যালেন্স হয়ে যায়, ইনক্রিজ কন্ডাক্টর রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার জন্য কি হয়, লসেস হয়। তারপর দেখ ওটা দেখ সেকেন্ড থার্ড পয়েন্টে লেখা আছে পাওয়ার লসেস হয়, ডিক্রিজ সেলফ রিঅ্যাক্ট্যান্স, তো সেলফ রিঅ্যাক্ট্যান্সের পরিমাণটাও আমাদের ডিক্রিজ করে যায়। দেখ এবারে কিন্তু এখানে কিন্তু তোদের কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এখানে ইয়েটা দিয়ে নেই, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ফেরান্টি এফেক্টটা দিয়ে নেয়। দেখ তোকে আমি ফেরান্টি এফেক্টটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবাই ভালো করে লক্ষ্য করবে, যারা যারা এখনও পর্যন্ত স্ট্রিমটাকে শেয়ার করিসনি সমস্ত গ্রুপে স্ট্রিমটাকে শেয়ার করে দে, সমস্ত ইচ অ্যান্ড এভরি গ্রুপে আমি যেমন স্ট্রিমটাকে শেয়ার দেখতে পাই, ঠিক আছে, সমস্ত গ্রুপে শেয়ার করে দে, ঠিক আছে। দেখ এবারে তোরাকে আমি বলে দিচ্ছি যে ফেরান্টি এফেক্টটা কাকে বলে। দেখ একটা ট্রান্সমিশনে সবসময় একটা সেন্ডিং এন্ড থাকবে, একটা রিসিভিং এন্ড থাকবে, তো সাপোজ ধর এটা সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড মানে কি, এখান থেকে আমরা পাওয়ারটা পাঠাচ্ছি আর এখানে কি করছি, আমাদের পাওয়ারটা রিসিভ করছি। সাপোজ ধর এটা হচ্ছে এমন একটা ফেনোমেনা, যেই ফেনোমেনায় এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমি ভিএস নাম দিয়ে দিলাম ভিএস, এটা হচ্ছে ভিআর রিসিভিং এন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে এমন একটা ফেনোমেনা, যেই ফেনোমেনাতে আমাদের রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হয়ে যায়, কার থেকে বেশি হয়ে যায়, সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে। তার মানে কি, আমি পাঠিয়েছি কম ভোল্টেজ কিন্তু এখানে আমাদের হয়ে গেছে বেশি ভোল্টেজ। তো এই যে ফেনোমেনাটা হচ্ছে, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আমাদের ফেরান্টি এফেক্ট। এইবারে এই ফেনোমেনাটা আমাদের কোন কোন মানে কন্ডিশন হয়, আমাদের এই ফেনোমেনাটা সেই সব কন্ডিশন হয় যখন আমাদের লোডটা হচ্ছে নো লোড কন্ডিশন থাকবে। এক নম্বর হচ্ছে নো লোড অবস্থায় থাকবে, ঠিক আছে। আর কি থাকবে, আর হচ্ছে আমাদের লাইট লোড, কি থাকবে, লাইট লোড মানে কম লোড থাকবে, লাইট লোড কন্ডিশনে কিন্তু থাকবে। তো লাইটলি লোড আর নো লোড কন্ডিশনে কিন্তু এই কিন্তু ব্যাপারটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। কি হয়ে থাকে, আমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেড়ে যায়। তো এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আমাদের ফেরান্টি এফেক্ট, এবং এই ফেরান্টি এফেক্টটা কোন কন্ডিশনে হয়, নো লোড আর লাইটলি লোড। তো এইভাবে তোরা এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে দিয়ে তোরা কিন্তু ফেরান্টি এফেক্টটা কিন্তু সাজাতে কিন্তু পারবি। ক্লিয়ার সবাইকার, আশা করি ক্লিয়ার। এইবারে দেখ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর, 3 ফেজ ট্রান্সপোজিশন তোরা বলতে পারিস। তো এই ট্রান্সপোজিশনটা এসেছিলো আমার মনে বলছে 2022 সালে এসেছিলো। এইবারের এক্সামে আসার চান্স 100%,
এইবারে তোদের আসার চান্স 100%। ঠিক আছে, তো ট্রান্সপোজিশন কী জিনিস এবং আমরা কেনই বা করে থাকি। তো ট্রান্সপোজিশন এই জিনিস, এই যে ছবিটা আছে অবশ্যই ট্রান্সপোজিশন এলে এই ছবিটা সবাই আঁকবি। ঠিক আছে, তো এই দেখ এই যে এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের ইনকামিং, এটা হচ্ছে আমাদের ইনকামিং লাইন। দেখ এখানে একটা ফেজ গেছে, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, দেখ 1 2 3 ধরে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রিসিভিং, এটা রিসিভিং 1 2 3। এইবারে দেখ যখনই আমরা ট্রান্সপোজিশন করব কিভাবে করব, দেখ এখানে একটাকে আমরা কোথায় দিয়েছি, একটাকে আমরা এদিকে শেষে দিয়েছি। আবার থার্ডটাকে কোথায় দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ডে দিয়েছি। কোথায় দিয়েছি ভালো করে দেখ, সেকেন্ডে, থার্ডটাকে সেকেন্ডে দিয়েছি আর সেকেন্ডটাকে দিয়েছি ফার্স্টে। তো এইভাবে আমরা কিন্তু ট্রান্সপোজিশন কিন্তু করে থাকি। কী বললাম, ফার্স্টেরটাকে দেবো এইদিকে থার্ডে, সেকেন্ডটাকে দেবো এইদিকে ফার্স্টে রিসিভিং এন্ডের ফার্স্টে, থার্ডটাকে দেবো এইদিকে সেকেন্ডে রিসিভিং এন্ডের সেকেন্ড। তো এইভাবে আমরা ট্রান্সপোজিশন করে থাকি। কিন্তু আমরা ট্রান্সপোজিশনটা করি কেন, কী দরকার আমার ট্রান্সপোজিশন করা, ভালোই তো আমাদের ছয় ছয় লাইন দেওয়া ছিল, আমাদের কী দরকার ট্রান্সপোজিশন করার। তো দেখ সেটা দেখ এখানে তোরা দেখতে পাবি। দেখ if the distance between the three conductor of three phase line is not same, it is called the unsymmetrical spacing of the conductor. Unsymmetrical spacing cause the flux leakage and inductance of each conductor to be different. দেখ যদি আমাদের পুরো তিনটে ফেজের মধ্যে যদি এখানে আনসিমেট্রিক্যাল স্পেসিং যদি থেকে থাকে তাহলে আমাদের কি প্রবলেম হয়, যে ফ্লাক্স লিঙ্কেজ হয় আর যে ইন্ডাকটেন্সটা থেকে থাকে সেটাও কিন্তু প্রতিটা কন্ডাক্টরে কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। সেটা আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। পুরো তিনটে যে ফেজ আছে সেই তিনটে ফেজের কিন্তু কন্ডাক্টর কিন্তু আমাদের কিন্তু সেম টু সেম কিন্তু থাকা কিন্তু অ্যাকচুয়াল উচিত। ঠিক আছে, কিন্তু যখনই আমরা থ্রি ফেজ লাইন আমরা হচ্ছে মানে আনসিমেট্রিক্যাল স্পেসিং হয়ে থাকে কোনো হচ্ছে তিনটে কন্ডাক্টরের মধ্যে, তখনই কি হয়ে থাকে, তখনই সেখানে ফ্লাক্স লিঙ্কেজ আর ইন্ডাকটেন্সটাও কিন্তু আমাদের কিন্তু প্রতিটা কন্ডাক্টরে কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবারে যদি আলাদা আলাদা হয়ে যায় সেটা তো আমাদের কিন্তু হচ্ছে মানে দরকার কিন্তু নয়, বা এটা কিন্তু আমাদের আইডিয়াল নয়। তো তার জন্য কি হয়, আমরা কিন্তু এই ট্রান্সপোজিশনটা কিন্তু করে থাকি। দেখ সেটাই কিন্তু লেখা আছে, দিস কজ আনব্যালেন্স রিসিভিং এন্ড ভোল্টেজ। এই জন্য কি হয়, আমাদের রিসিভিং এন্ড মানে দেখ যেটা আমি এখানে এটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের রিসিভিং পার্ট, এই রিসিভিং পার্টে কিন্তু ভোল্টেজের পরিমাণটা কিন্তু আনব্যালেন্স হয়ে যায়। তিনটে ফেজে কিন্তু ভোল্টেজের পরিমাণটা আনব্যালেন্স হয়ে যায়। তো আনব্যালেন্স তো অবশ্যই আমরা চাই না, আমরা কি চাই, আমরা চাই যে তিনটে ফেজে যেমন আমাদের ব্যালেন্স থাকুক, তাই না। তো এই জন্যে আমাদের কি করা হয়, দেখ এই জন্য আমাদের কি করা হয়, দেখ when sending end voltage and line current are balanced, দেখ কিন্তু এখানে কিন্তু সেন্ডিং এন্ড আর ভোল্টেজ কিন্তু আমাদের কিন্তু যদি ব্যালেন্স থাকে, অলসো দেয়ার ইজ এ বিগ প্রবলেম ইন কমিউনিকেশন ইন্টারফারেন্স উইথ অ্যাডজাস্টেন্ট কমিউনিকেশন লাইন। এবারে দেখ আমরা অনেক সময় দেখে থাকি বড় বড় যদি হচ্ছে আমাদের হাই মানে ভোল্টেজের আমাদের লাইন যাচ্ছে তার কাছাকাছি যদি কমিউনিকেশন লাইন থাকে। এবারে কমিউনিকেশন লাইন মানে কি, কমিউনিকেশন লাইন মানে হচ্ছে আমাদের টিভির তার হতে পারে, আমাদের যে ব্রডব্যান্ডের তার হতে পারে, বা যে কোনো হচ্ছে আমাদের টেলিকম সেক্টরের তার হতে পারে। তো সেগুলো কি থাকে, সেগুলো হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আমরা সবাই জানি যে ইলেকট্রনিক্স আমাদের কিন্তু বেশি ফ্রিকোয়েন্সিতে কিন্তু কাজ করে, ঠিক আছে, পুরো মেগা হার্টসে কাজ করে। আর আমাদের ইলেকট্রিক্যাল কি করে, আমাদের ইলেকট্রিক্যাল হচ্ছে হার্টসে 50 হার্টস 60 হার্টস এরকমে কাজ করে থাকে। তো সেগুলো যখন কাছাকাছি আসে তখন সেটা ইন্টারফারেন্স হয়, তখনও কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম হয়, যার জন্য কি হয় আমাদের রিসিভিং এন্ডে কিন্তু আমরা কিন্তু ভোল্টেজটা আনব্যালেন্স পেয়ে থাকি। ঠিক আছে, এবার অবশ্যই আমাদের রিসিভিং এন্ডে আনব্যালেন্স চাই না, তাই না। তো তার জন্যই কিন্তু আমাদের কি হয় এই ট্রান্সপোজিশনটা করে কিন্তু থাকি। তো ক্লিয়ার হলো আমাদের নেসেসারি কি ট্রান্সপোজিশন করার, এবং আমরা যে কেন করে থাকি। ক্লিয়ার সবাইকার। আমি তোদের কাছে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমি ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালের কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তোদেরকে এত সুন্দর কন্টেন্ট দিচ্ছি, তোদের কাজ কি পুরো স্ট্রিমটাকে সবার কাছে শেয়ার করা, যত জায়গায় আছে কলেজের গ্রুপে হোক বন্ধুদেরকে হোক শেয়ার করা, ওয়াচিংটা বাড়ানো। দেখ মোটে 12টা ছেলে আছে, যতগুলো ছেলে থাকে আমি সেম কন্টেন্ট দেবো, ঠিক আছে, কারণ আমি তোদের কাছে দায়বদ্ধ, আমি তোদেরকে সেম কন্টেন্ট দেবো। বাট আমার মোটিভেশন, আমাকে একটু মোটিভেট করার জন্য তোরা এটা করতে পারিস, ঠিক আছে। চল, তো ট্রান্সপোজিশন কন্ডাক্টর হয়ে গেল। এইবারে দেখ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ আসবেই আসবে একটা, ঠিক আছে, লসেস এফিসিয়েন্সি রেগুলেশন অফ দ্য লাইন, এখান থেকে তোদের ম্যাথ আসবেই, ঠিক আছে। এইবারে দেখ তোকে এখানে ছোটো করে বলে দিয়েছি, তারপর আমরা ম্যাথে যাবো, ঠিক আছে, এখানে আমরা ছোটো করে বলে দিই তারপর আমরা ম্যাথে যাবো, ঠিক আছে। দেখ এবারে তোরা এই জিনিসগুলো পড়েছিস যে আমরা এফিসিয়েন্সি কাকে বলে, ভোল্টেজ রেগুলেশন কাকে বলে, এগুলো সব তোরা সব পড়েছিস, লসেস কী জিনিস হয় সব পড়েছিস। তাও আমি তোরাকে একবার রিপিট করে দিচ্ছি ফর্মুলা দিয়ে, কারণ তোরাকে আমি যদি আজকে যদি পুরোটা ভালোভাবে পড়া দিয়ে তাহলে কিন্তু হবে না, তার জন্য আমি কিন্তু টিউশন ব্যাচে কিন্তু পড়িয়েছি আগে থেকে, ঠিক আছে, যারা পেড ব্যাচে পড়ছিস তারা কিন্তু এগুলো আমি পড়িয়েছি, ঠিক আছে, জাস্ট আমি ডাইরেক্ট ম্যাথে জয়েন করবো, ঠিক আছে। তো দেখ এখানে রেগুলেশন কী আছে, রেগুলেশন কী আছে দেখ,
রেগুলেশন কি বলেছে দেখ, আমাদের ট্রান্সমিশনের রেগুলেশন কি বলেছে দেখ, রেগুলেশন মধ্যে রিসিভিং এন্ড ভোল্টেজ আন্ডার নো লোড কন্ডিশন কি বলেছে দেখ, রিসিভিং এন্ড, দেখ সব কিন্তু রিসিভিং এন্ডে কাজ হচ্ছে, সবাই তো মনে রাখবে রিসিভিং এন্ডে কাজ হচ্ছে। তো রিসিভিং এন্ড ভোল্টেজ আন্ডার নো লোড কন্ডিশন মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ আন্ডার ফুল লোড কন্ডিশন ডিভাইড বাই কি হচ্ছে, ডিভাইড বাই এখানে হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ আন্ডার ফুল লোড কন্ডিশন ইন্টু 100। তো এইভাবে আমরা ভোল্টেজ রেগুলেশন বার করতে পারি। আর আমরা কি করতে পারি, আমরা যে নো লোড কন্ডিশনে যে প্রথমে যেটা লিখেছি, প্রথমে যেটা নো লোড কন্ডিশনে লিখেছি এক মিনিট, দেখ এখানে যেটা লিখেছি আমি অ্যাকচুয়ালি ভিআর, আরে ভাই দেখ VR0 যেটা লিখেছি অ্যাকচুয়ালি VR0 মানে নো লোড কন্ডিশনে রিসিভিং এন্ডের ভোল্টেজ। তো সেটা অনেক সময় সেন্ডিং এন্ডের ভোল্টেজ আমরা নিতে পারি শর্ট লাইনের ক্ষেত্রে। ঠিক আছে, এতটুকু তোদের ক্লিয়ার? চল, এখানে বাদ বাকি সব ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমাদের এখনও দেখে আর লাভ নেই। এফিসিয়েন্সি দেখে নে, এফিসিয়েন্সি আমরা কি করব, এফিসিয়েন্সি আমরা করব, দেখ আমরা অবশ্যই এফিসিয়েন্সি মানে জানি, ঠিক আছে, আউটপুট বাই ইনপুট, তাই না? তো দেখ এখানে আছে VR IR cos phi r ডিভাইড বাই VS IS cos phi s। এখানে VR মানে হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, IR মানে হচ্ছে রিসিভিং এন্ড কারেন্ট, cos phi r মানে হচ্ছে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর ডিভাইড বাই সেন্ডিং এন্ডের ভোল্টেজ, সেন্ডিং এন্ডের কারেন্ট, সেন্ডিং এন্ডের cos phi মানে পাওয়ার ফ্যাক্টর ইন্টু 100। তো এইভাবে আমরা এফিসিয়েন্সি বার করতে পারবো। ঠিক আছে, এইবারে দেখ এখানে যে কতগুলো জিনিস আছে সেটা হচ্ছে পারফরমেন্স অফ লাইন শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন আর হচ্ছে লং ট্রান্সমিশন। দেখ ভাই এগুলো হচ্ছে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার পড়ানোর জন্য, তো এগুলো আমি আজকে স্কিপ করব, কারণ এগুলো তোরা আজকে বললেও তোরা কিন্তু বুঝতে পারবি না, যারা এগুলো করিস নি আগে তারা কিন্তু বুঝতে পারবি না। তো যারা করেছিস অলরেডি আগে থেকে পড়েছিস জিনিসগুলো, তারা কিন্তু এই জিনিসগুলো করে কিন্তু এক্সাম হলে যাবি। ঠিক আছে, তো আমি এই জিনিসগুলো আজকে ওই জন্য করাচ্ছি না, বাট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, চল করাচ্ছি না একটাই কারণ এগুলো প্রচুর টাফ, মানে টাফ জিনিস, আর করালে অনেকটা টাইম চলে যাবে। ঠিক আছে, চল ডাইরেক্ট ম্যাথে জাম্প করবো। ঠিক আছে, ডাইরেক্ট ম্যাথে জাম্প করবো, চল ডাইরেক্ট ম্যাথে জাম্প করবো। আচ্ছা সবাই মিলে আরেকবার শেয়ার করে দে। ঠিক আছে, ম্যাথে জাম্প করবো, তার আগে সবাই মিলে আরেকবার শেয়ার করে দে। ম্যাথে জাম্প করবো, সবাই মিলে আরেকবার শেয়ার করে দে। চল ম্যাথে জাম্প করবো, সবাই মিলে আরেকবার শেয়ার করে দে। দেখ ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের, দেখ যারা যারা এখনো খাতা কলম নিয়ে বসিস নি, অলরেডি খাতা কলম নিয়ে বসে যা, বা লাইভটা শেষে এই জিনিসগুলো খাতা কলম দিয়ে টুকে নিস। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু তোদের কিন্তু এক্সামের রিলেটেড কিন্তু কাজ, তোদের যেহেতু 2টো থেকে এক্সাম আছে, তো অবভিয়াসলি তোরা কিন্তু অনেকটা টাইম পেয়ে যাবি ম্যাথগুলো করার। ঠিক আছে, চল সবাই আরেকবার স্ট্রিমটাকে শেয়ার করে দে, ম্যাথ করাবো, সবাই একবার স্ট্রিমটাকে শেয়ার করে দে। ঠিক আছে, তো দেখ কোশ্চেনটা কি বলেছে, দেখ কোশ্চেনটা সবাই ভালো করে পড়বি। আমি জানি এখানে অনেকজন লিভ করে যাবে এবারে, কারণ ম্যাথ অবশ্যই টাফ জিনিস, অনেকের মাথায় ঢুকবে না, বাট তোরাকে আমি একটা জিনিস বলবো, সবাই ভালো করে শুনতে থাক, অবশ্যই তোদের কিন্তু কিছু না কিছু কিন্তু বেনিফিট কিন্তু হবে। তো দেখ কি আছে, এ সিঙ্গেল ফেজ 50 হার্জ মোটর টেক্স 20 অ্যাম্পিয়ার অ্যাট 0.75 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ফ্রম এ 230 ভোল্ট এসি সাপ্লাই। তো এখানে বলেছে একটা মোটর 20 অ্যাম্পিয়ার নিচ্ছে, পাওয়ার ফ্যাক্টর বলেছে 0.75, আর কি বলেছে 50 হার্জ 230 ভোল্ট এসি। এবারে বলে কি ক্যালকুলেট করতে বলেছে, ক্যালকুলেট KVAR অ্যান্ড ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর টু বি কানেক্টেড ইন দ্য প্যারালাল টু রেস দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যাট 0.9 ল্যাগিং। তো এখানে দেখ ক্যালকুলেট কি করতে বলেছে, বলেছে রিঅ্যাক্টিভ পাওয়ারকে ক্যালকুলেট করতে বলেছে KVAR দিয়ে, বলেছে আমরা প্যারালালে কত ক্যাপাসিটর লাগালে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা 0.9 ল্যাগিং হয়ে যায়, মানে ক্যাপাসিটর আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করছি। ঠিক আছে, আর কি বলেছে হোয়াট ইজ দ্য নিউ সাপ্লাই কারেন্ট, কি বলেছে হোয়াট ইজ দ্য নিউ সাপ্লাই কারেন্ট। চল কোশ্চেনটা করা যাক, ইজি কোশ্চেন আছে। তো দেখ এখানে প্রথমে আমি ডাটাগুলোকে সব লিখে নেবো, গিভেন দিয়ে সবাই কিন্তু প্রথমে অঙ্ক করা মানে গিভেন দিয়ে লিখে নেবি ডাটাগুলো। ঠিক আছে, তো দেখ এখানে আমাদের ডাটা কি আছে, দেখ মানে কি, এখানে আমাদের ডাটা কিন্তু বলে দিয়েছিল, মানে কারেন্ট 20 অ্যাম্পিয়ার, সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলে দিয়েছে। দেখ তারপরে দেখ cos phi 1 মানে প্রথম পাওয়ার ফ্যাক্টর, যেই পাওয়ার ফ্যাক্টরে মোটরটা রান করছিল সেটা বলে দিয়েছে। দেখ সেটা বলে দিয়েছে আমাদের 0.75, কি বলে দিয়েছে 0.75। ঠিক আছে, এবারে 0.75 পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে, তার মানে কি থিটা, দেখ এখানে কিন্তু কোণটা বার করে নিয়েছে, মানে কত কোণ হচ্ছে। কোণটা আমরা কীভাবে বার করি, ট্যান ইনভার্স দিয়ে বার করতে পারি, সবাই জানিস ট্যান ইনভার্স দিয়ে আমরা হচ্ছে কোণটা বার করতে পারবো। তো ট্যান ইনভার্স দিয়ে তোরা এদের কোণটা বার করে দিয়েছে 41.40 ডিগ্রি। এরপরে দেখ এখানে বার করে নিয়েছে ট্যান phi 1, কী বার করে দিয়েছে
10 φ1, তো 10 φ1 বার করে নিয়েছে। এইবারে দেখ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কস ফাই টু, যেটা হচ্ছে আমাদের যেই পাওয়ার ফ্যাক্টরটা আমাদের দরকার। তো ফাই টু 0.91 বার করে নিয়েছে, ফাই টু 0.91 বার করে নিয়েছে। তো দেখ এবারে এটা যে কোনটা বের হচ্ছে, কোনটা এখানে টেন ইনভার্স দিয়ে বার করে নিয়েছে 25.84, ঠিক আছে। তো সেটার দেখ এবার ফাই টু এখানে বার করে নিয়েছে, 10 φ2 এখানে বার করে নিয়েছে, কত বেরোচ্ছে এখানে, ঠিক আছে, ক্লিয়ার। তো এই ডাটাগুলো এখানে বার করে নিয়েছে, এই ডাটাগুলো এখানে কিন্তু বার করিয়ে নিয়েছে। এবার আমাদেরকে এখানে কি বার করাতে বলেছিল, এখানে আমাদেরকে বার করাতে বলেছিল, কি বার করাতে বলেছিল, এখানে আমাকে বার করাতে বলেছিল হোয়াট ইজ দ্য সাপ্লাই কারেন্ট, আর কত ক্যাপাসিটেন্স আমরা যদি প্যারালালে অ্যাড করি তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টরটা 0.9-এ এগোবে, ঠিক আছে। এবার এটা কি হবে দেখে নে। এবারে দেখ এখানে আমরা প্রথমে বার করতে হবে যে ক্যাপাসিটর কারেন্টটা, কি বার করতে হবে, ক্যাপাসিটর কারেন্ট। দেখ তার ফর্মুলাটা কি, দেখ তার ফর্মুলাটা হচ্ছে সাপ্লাই কারেন্ট কস ফাই ওয়ান, মানে যে সাপ্লাই কারেন্টে যে পাওয়ার ফ্যাক্টরটা ছিল সেইটা, ইন্টু 10 φ1 মাইনাস 10 φ2, মানে হচ্ছে প্রথমে যে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ছিল সেটা 10 φ1, আর হচ্ছে মাইনাস আমাদের যে রিসিভিং এন্ড আমাদের যেই পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি দরকার ছিল 0.9, তার যে 10 φ2টা সেটা মাইনাস করলে আমরা কিন্তু পেয়ে যাব ক্যাপাসিটর কারেন্ট। কী পেয়ে যাব, আমরা পেয়ে যাব ক্যাপাসিটর কারেন্ট। দেখ সেটা এখানে করেছে 20 × 0.75, দেখ এখানে 0.75, দেখ 20 আমাদের সাপ্লাই কারেন্ট। আর কি বলেছে কস ফাই ওয়ান এখানে দেখ আছে কস ফাই ওয়ান কোথায়, কস ফাই ওয়ান দেখ এখানে আছে 0.75, তারপরে দেখ এখানে আছে 10 φ1, এক মিনিট, দেখ তারপরে আছে এখানে 10 φ1 আর 10 φ2, ঠিক আছে, দুটোকে মাইনাস করে এটা বেরিয়ে গেছে 6.073 অ্যাম্পিয়ার। এবারে আছে আমাদের কত ক্যাপাসিটর দরকার আমাদেরকে যদি এখানে 0.9-এ যদি আমাদেরকে পাওয়ার ফ্যাক্টরটাকে নিয়ে যেতে হয়। তো দেখ সেটা কীভাবে বার করাবি, সেটা আমাকে বার করতে হবে। দেখ আমরা যেহেতু এখানে ক্যাপাসিটর কারেন্টটা পেয়ে গেছি, তো দেখ এখানে ফর্মুলা দেখে নে, ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু আইসি বাই ভিএম, কী বলছে, ভি ওমেগা, ঠিক আছে। তো দেখ ভি ওমেগা, ঠিক আছে। তো আইসি আমাদের এখানে বেরিয়ে গেছে 6.0735, ঠিক আছে, ডিভাইড বাই 230 × 2π × এফ, ঠিক আছে। এবারে দেখ এখানে হচ্ছে ভি ওমেগার মান হয়ে যাবে 230 × 2π × এফ, মানে অ্যাকচুয়ালি ভি × 2π × এফ। এবার ভি এর মান এখানে দিয়ে দিয়েছে 230 দিয়ে আছে কোশ্চেনে, 2π বসে গেল। এফ কত দিয়ে আছে, এফ এখানে দিয়ে আছে 50 হার্টজ, কত দিয়ে আছে 50 হার্টজ। তো সেটা ক্যালকুলেশন করলে তোদের বেরিয়ে যাবে 84.0497 মাইক্রোফ্যারাড, কত বেরোবে, মাইক্রোফ্যারাড। এবারে এখানে হচ্ছে এখানে দরকার বার করাতে হবে, কী বার করাতে হবে, এখানে দরকার বার করতে হবে কত কেভিআর মানে কি রিয়াক্টিভ পাওয়ারটা বার কথা বলেছে। তো রিয়াক্টিভ পাওয়ারটা কীভাবে বার করাবি, রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা কি, ভি × আইসি, কী হবে, ভি × আইসি। তো ভোল্টেজ আমাদের এখানে তো দেওয়াই আছে 230, আর এখানে কী হবে ক্যাপাসিটর কারেন্টটা কী আছে 6.0735, তো এটা বেরিয়ে গেল 1396 kVAR। ক্লিয়ার সবাইকার। এবারে দেখ এবারে যে আমরা কারেন্টটা এটা বার করতে বলেছি, দেখ এখানে এটা বলেছিল না কারেন্ট বার করতে, কোথায় গেল, হোয়াট ইজ দ্য নিউ সাপ্লাই কারেন্ট। তো সাপ্লাই কারেন্টে এবারে কত হবে, আমাদের দেখ যেহেতু কেভিআর চেঞ্জ হয়ে গেছে আর পাওয়ার ফ্যাক্টরের পরিমাণও চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের কারেন্টটা অবশ্যই কম নেবে বা বেশি নেবে দেখে নে। তো দেখ এখানে হচ্ছে I2 cos φ2 ইকুয়াল টু I1 cos φ1, দুটো সমান। এবার এখানে যদি I2 বার করাতে হয় কী হবে, I1 ইন্টু cos φ1 বাই cos φ2, এটা হচ্ছে ফর্মুলা। কারণ দুটো এখানে হচ্ছে আমাদের ফর্মুলাটা বেরিয়ে গেছে। আমি এখানে কি করেছি, I2টাকে এই পাশে রেখেছি আর cos φ2টাকে আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি। তো এই পাশে যখনই পাঠিয়েছে সেটা ডিভাইডে চলে এসছে, তো I1 এর মান 20 আর cos φ1 কী ছিল 0.71 আর cos φ2 0.9, তো এটা বেরিয়ে গেল 16.66। ক্লিয়ার হচ্ছে সবার ম্যাথটা। দেখ ম্যাথটা যারা এখন না বুঝতে পেরেছিস, ম্যাথটা হচ্ছে যারা খাতায় করছিস করে নে, বাট এই স্ট্রিমটার পরে এখান থেকে দেখে আরেকবার করে নিবি, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন চল। দেখ আমি কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু করে বেরোবো, বাট আমি কিন্তু যে ইম্পর্টেন্ট কীভাবে হলো সেগুলো কিন্তু বলে বেরোচ্ছি, ঠিক আছে। তো চল এবারে দেখ নেক্সট যে কোশ্চেনটা করবো, যে ম্যাথটা করবো সেটা দেখে নে। সেটা দেখ কী বলেছে কোশ্চেনটায়, এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ এ আর, মানে সিঙ্গেল ফেজ, দেখ এখানে 3 ফেজ কিন্তু বলা নেই, এখানে সিঙ্গেল ফেজ বলেছে, ঠিক আছে। তো সিঙ্গেল ফেজে দেখ রেজিস্ট্যান্সের পরিমাণ দিয়ে দিয়েছে 0.33 আর যে রিয়াক্ট্যান্সের পরিমাণ দিয়ে দিয়েছে 0.56। ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাট সেন্ডিং এন্ড, দেখ সেন্ডিং এন্ডের ভোল্টেজ জিজ্ঞেস করেছে, পার্সেন্টেজ রেগুলেশন জিজ্ঞেস করেছে, এফিসিয়েন্সি জিজ্ঞেস করেছে অফ দ্য লাইন গিভেন বাই 500 কেভিএ রেটিং বলে দিয়েছে 500 কেভিএ অ্যাট 2500 ভোল্ট অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যাট দ্য রিসিভিং এন্ড। তো এটা রিসিভিং এন্ডের পুরো এখানে জিনিসগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো চল দেখি না এবারে কী করা যায়। দেখ রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর,
রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর 0.33, 0.56 রিঅ্যাক্ট্যান্স। এবারে দেখ রিসিভিং এন্ড ভোল্টেজ, তো দেখ আমার রিসিভিং এন্ড ভোল্টেজ, তো দেখ এটা কিন্তু হচ্ছে আমাদের লাইনে দিয়ে আসো, লাইনে দিয়ে আসো, তো এটাকে আমাকে বার করতে হবে ফেজ ভোল্টেজটা আমাকে বাড়তে হবে। তো ফেজ ভোল্টেজটা আমরা কীভাবে বার করাবো? ফেজ মানে ফেজ ভোল্টেজের ফর্মুলাটা কি কে বলতে পারবি? লাইন ভোল্টেজ দেখ, এটা কিন্তু ফেজ ভোল্টেজ বলে দিয়েছে। ফেজ ভোল্টেজটা দেখ এখান থেকে বার করাতে হবে। ফেজ ভোল্টেজ কিন্তু লাইন ভোল্টেজ দিয়ে আছে, তো এখানে ফেজ ভোল্টেজে বার করে নিয়েছে দেখ 2500/√3। ঠিক আছে, তো আমরা সবাই জানি এখানে হচ্ছে লাইন ভোল্টেজে দেওয়া ছিল, এখানে ফেজ ভোল্টেজে বার করতে, ফেজ ভোল্টেজ ইকুয়াল টু VL/√3। তো এটা আমরা সবাই জানি, তাই না? ক্লিয়ার সবাইকার? আরে ক্লিয়ার কীভাবে হচ্ছে এটা, নাহলে এখানে বুঝতে হবে যে √3টা কোথা থেকে এলো। ঠিক আছে, তো এটা হয়ে গেল, আমাদের ফেজ ভোল্টেজ বেরিয়ে গেল। এইবারে দেখ এখানে আমাদের লোড পাওয়ার ফ্যাক্টর, আমরা রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছিল 0.8 ল্যাগিং। ঠিক আছে, এবার আমরা কী করতে হবে, এবারে প্রথমে বার করতে হবে লোড কারেন্ট, মানে আমাদের রিসিভিং এন্ডে লোডটা কানেকশন করা আছে, তাই সে কারেন্ট কত নিচ্ছে কারণ সেটা বলা নেই। ঠিক আছে, তো সেটা কীভাবে বার করতে হবে? এখানে দেখ লোড কারেন্টের ফর্মুলাটা দেখে নে। লোড কারেন্টের ফর্মুলা হচ্ছে পাওয়ার ডেলিভারি ইন KVA ইন্টু 100 ডিভাইড বাই √3 VR। √3 VR, ক্লিয়ার? তো এটা হচ্ছে √3 নয়, 3 ইন্টু VR। ঠিক আছে, তো এটা হচ্ছে এর ফর্মুলা। তো এটা ক্যালকুলেশন এখানে করে নিয়েছে, ক্যালকুলেশন করে এখানে বেরিয়ে গেছে 115.46 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটা বেরিয়ে গেছে। এবারে দেখ ইউজিং দ্য অ্যাপ্রক্সিমেটলি এক্সপ্রেশন অর VS সেন্ডিং এন্ড ভোল্টেজ ফেজ উই গেট। তো দেখ এটা হচ্ছে এবারে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজের বার করেছে। ঠিক আছে, তো দেখ এইটা দেখি আমাদের কী আছে, সেন্ডিং এন্ড ভোল্টেজে অ্যাকচুয়ালি এখানে আমরা বার করতে দেখ আমাদের সব কিছু দিয়ে আছে রিসিভিং এন্ডে। তো আমাকে কী বার করতে হবে? আমাদেরকে বার করতে হবে রেগুলেশন বার করার জন্য কী চাই? সেন্ডিং এন্ডের ভোল্টেজও চাই, রিসিভিং এন্ডের ভোল্টেজও চাই, তাই না? তো সেটার জন্য আমাদের কী করতে হচ্ছে, দেখ সেন্ডিং এন্ডের ভোল্টেজটা বার করতে হচ্ছে। তো সেন্ডিং এন্ড ভোল্টেজ বার করার ফর্মুলাটা দেখে নে। সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ডের ভোল্টেজ প্লাস IR cos φR প্লাস IXL sin φR। ক্লিয়ার হয়েছে? মানে কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স cos φR মানে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, প্লাস I মানে কারেন্ট, XL মানে কি রিঅ্যাক্ট্যান্স ভ্যালু, সাইন ফায়ার মানে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, সেটা হচ্ছে সাইনে। ঠিক আছে, এবারে দেখ এখানে দেখ মানগুলোকে বসিয়ে দিয়েছে। VR দেখ VR এখানে আমাদের বেরিয়ে গেছিলো, VR এখানে বেরিয়ে গেছিলো দেখ 1443 বেরিয়ে গেছিলো। ঠিক আছে, প্লাস দিয়ে দেখ এখানে হচ্ছে আমাদের IR cos φ মানে কারেন্টের ভ্যালু কত আছে দেখ 115.46। তো দেখ সেটা বসিয়ে দিয়েছে, দিয়ে দেখ রেজিস্ট্যান্সের পরিমাণ, রেজিস্ট্যান্স ছিল আমাদের 0.33। তারপরে দেখা যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর, আমাদের রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8। সিমিলারলি এখানে হচ্ছে IXL sin φ, এবারে 115.46, এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু, রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে 0.56, তারপর দেখ পাওয়ার ফ্যাক্টর যেটা হচ্ছে 0.6। এখানে এবারে সবাই এখানে বলবি দাদা হচ্ছে 0.6 আমি কী করে বুঝবো? দেখ এখানে সাইন 08-এর মানটা সাইন 06 হবে। এবারে দেখ এখানে সবসময় একটা জিনিস মনে রাখবি, যেখানে কস থিটার মান যেখানে 0.8 হবে, সেখানে সবসময় সাইন থিটা মানে সাইন ফাই বা যেটা সাইনে পাওয়ার ফ্যাক্টর, সেটার মান কিন্তু সবসময় 0.6 হবে। ঠিক আছে, এটা ইউনিভার্সাল, আর এই মানটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেওয়া থাকে 0.8। কস ফাইয়ের মানটা 0.8 দেওয়া থাকে, আর সাইন ফাই বার কথা গেলে সেটা 0.6 হবে। তো এটা মনে রাখবি সবাই। ঠিক আছে, তো এটা বার করে দেখ সবাই, এখান থেকে ক্যালকুলেশনটা করে দিয়েছে। ক্যালকুলেশন করিয়ে দেখ এখানে তো সেন্ডিং এন্ডের ভোল্টেজটা বেরিয়েছে 1512। কত বেড়েছে? 1512। তা অবশ্যই এখানে তোরা একটা চেক করে নিতে পারে যে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা সবসময় বেশি হবে। ঠিক আছে, 1512। এবার দেখ রেগুলেশন বার করা না খুবই ইজি জিনিস। রেগুলেশন মানে কি সেন্ডিং এন্ডের ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ ইন্টু 100। তারপরে ইজি জিনিস, সমস্ত মান বসিয়ে দেয়। রিসিভিং এন্ডের ভোল্টেজ 1512 আর রিসিভিং এন্ডের ভোল্টেজ সেন্ডিং এন্ডের ভোল্টেজ 1512 মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করে দিবি। অবশ্যই তাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে। তো এখান থেকে যে পার্সেন্টেজ এখানে বেরিয়ে গেল 4.799 রেগুলেশন। তো এটা গেল ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, এটা কী হয়ে গেলো? ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, এইবারে দেখ এবারে এখানে বার কথা হচ্ছে লাইন লস। কী বার কথা বলেছে? লাইন লস। এবারে লাইন লস বার করাবি। লাইন লস বার করার জন্য কী হবে দেখ, লাইন লস বার করার ফর্মুলা আছে 3I²R। কী হবে? 3I²R। তো 3I²R ইকুয়াল টু কী দিবি? 3 × 115 × 46 হোল স্কোয়ার, কারণ কি I² আছে। ঠিক আছে, ইন্টু 0.33 কারণ রেজিস্ট্যান্স। তো এটা হিসাব করে নিলি। এটা হলে এটা কী হবে? ওয়াটে আসবে, কারণ কি পাওয়ার বললে যে পাওয়ার হলে লস হচ্ছে, পাওয়ার সবসময় ওয়াটে হবে। ঠিক আছে, তবে আউটপুটে দেখ আউটপুটে এখানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছিল।
আউটপুটে কত বলেছিল পাওয়ার ফ্যাক্টর 0.8, ঠিক আছে। তো 0.8 এখানে পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে, তো 500 ইন্টু 0.8, 500 এখানে কী বলে দিয়েছিল কে বলতে পারবি? 500 এখানে বলে দিয়েছো কেভিএ, কেভিএর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করলেই কিন্তু আউটপুট পাওয়ারটা কিন্তু পেয়ে গেলাম 400 কিলোওয়াট। এবার দেখ ইনপুট পাওয়ারটা কত হবে? ইনপুট পাওয়ার মানে আমরা কি বলতে পারি, আউটপুটে আমরা যত পাওয়ার পেয়েছি প্লাস যত আমাদের লস হয়েছে সেটা আমাদের ইনপুট থেকে এসছে। কারণ কি আমরা সবাই জানি ইনপুট থেকে একটা পাওয়ার যাচ্ছে, এটা ইনপুট থেকে পাওয়ারটা যাচ্ছে, মাঝে কিছু লস হচ্ছে, এখানে আমরা আউটপুটে পাওয়ারটা পাচ্ছি। তো আউটপুটের প্লাস প্লাস লস ইকুয়াল টু ইনপুট পাওয়ার, ঠিক আছে। তো সেটাই হচ্ছে। তো আউটপুটে আমরা কত পাওয়ার পাচ্ছি? আউটপুটে দেখ এখানে আমরা একটু আগে বার করলাম 400 কিলোওয়াট, প্লাস আমরা কত পাচ্ছি? প্লাস হচ্ছে আমাদের লস কত হচ্ছে? লস হচ্ছে দেখ এখানে হচ্ছে একটু ভুল দিয়েছে, এখানে পয়েন্টটা দিতে ভুলে গেছে, 13 পয়েন্ট হবে, ঠিক আছে, 13.197, ঠিক আছে। কী হবে? 13.197 হবে, ঠিক আছে। এখানে 1 মিনিট দ্বারা দেখতে দে, হ্যাঁ 13.197 হবে, এটা এখানে ভুল দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল আনসার চলে আসবে 413.1977 কিলোওয়াট। তো এভাবে তোরা এখানে কোশ্চেনগুলো করবি, ঠিক আছে। ক্লিয়ার সবাইকার? ক্লিয়ার সবাইকার? ইয়েস অর নো? এবার দেখ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি একটু আগেই করলাম, আউটপুট বাই ইনপুট একটু আগেই করলাম, আউটপুট বাই ইনপুট। দেখ এখানে যেহেতু সাইন থিটা কস থিটার ব্যাপার নেই, যেহেতু রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, যেহেতু আমরা সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর জানি না, তাই এখানে কিন্তু যে আগে আমরা যে ফর্মুলাটা দেখলাম এফিসিয়েন্সির সেটা কিন্তু কাজে লাগাবো না। তো যেখানে যেই ধরনের ভ্যালু আমরা পাবো সেখানে আমরা সেই ভ্যালুর কিন্তু জিনিসগুলো লাগাবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজ পেয়ে যেতাম, ভোল্টেজ অবশ্যই আমরা পেয়ে গেছি, কিন্তু সেন্ডিং এন্ডের কারেন্টের ভ্যালু আমরা জানি না, ঠিক আছে, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু জানি না, তাই আমরা সেই কিন্তু ফর্মুলাটা কিন্তু গায়ে লাগাবো না। এখানে আমরা ডাইরেক্ট আউটপুট বাই ইনপুট করবো, কারণ কি আমরা আউটপুটও জানি আর ইনপুটও জানি। তো দেখ এখানে আউটপুট আমরা কত বেরিয়েছিল, দেখ এখানে আমাদের আউটপুট পাওয়ার বেরিয়েছিল 400 কিলোওয়াট, ইনপুট পাওয়ার কত বেরিয়েছিল 413, তাই না। তো এখানে দেখ আমরা সিম্পলি এখানে আমরা আউটপুট বাই ইনপুট বসিয়ে দিলাম, এখানে আমরা আউটপুট বাই ইনপুট বসিয়ে দিলাম 400/413 ইন্টু 100, তাহলে কত বেরিয়ে গেল? 96.8%। কত বেরিয়ে গেল? 96.8%। ক্লিয়ার সবাইকার? যারা যারা বুঝতে পারছিস না, লাইভটা শেষ হবে, অঙ্কর পার্টগুলো দেখে নিবি, পুরো লাইভটা আরেকবার দেখে নিবি, অঙ্কর পার্টগুলো আরেকবার দেখে নিবি। ক্লিয়ার? চল ক্লিয়ার। চল দেখ এই কোশ্চেনটা আগের বারে এসেছিলো যতটা আমার মনে পড়ছে, এই কোশ্চেনটা ভিভিআই দিয়ে দে, ঠিক আছে। কোশ্চেনটা সবাই ভিভিআই দিয়ে দে, ঠিক আছে। দেখ কোশ্চেনটা কি বলেছে, দেখ এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ এ রিঅ্যাক্ট্যান্স অফ 0.2 ওহম, রিঅ্যাক্ট্যান্স ভ্যালু বলে দিয়েছে 0.2, অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স অফ 0.4 ওহম। আচ্ছা এটা রেজিস্ট্যান্স, সরি প্রথমে এটা রেজিস্ট্যান্স 0.2 ওহম, তারপর বলছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 0.4 ওহম। দ্য লাইন ডেলিভার পাওয়ার অফ 500 কেভিএ, তো 500 কেভিএ লাইনটা ডেলিভার করছে অ্যাট 0.707 পিএফ, মানে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা যা ডেলিভার করছে সেটা হচ্ছে 0.707, ল্যাগিংয়ে ডেলিভার করছে অ্যাট দ্য ভোল্টেজ অফ 2 কেভি, মানে 2000 ভোল্টে এখানে কিন্তু ডেলিভার কিন্তু করছে, এটা 2 কেভি লেখা আছে। অ্যাট দ্য রিসিভিং এন্ড ডিটারমাইন পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তাহলে আমাকে দেখ প্রথমে আমরাকে ভালো করে দেখে নিতে হবে আমাদের কী কী দেয়া আছে আর কী কী হচ্ছে আমাদের বার করাতে হবে, এই জিনিসটা আমাদের অঙ্কের প্রথম রুল, ঠিক আছে। তো এখানে বার করাতে হবে কী বলেছে, দেখ পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বলেছে, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর বলেছে, মানে যে সেন্ডিং হচ্ছে, আর ট্রান্সমিশন এফিসিয়েন্সি কিন্তু বলে দিয়েছে। এবার দেখ অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখ পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলা আমরা একটু আগে দেখে এলাম, কি বলেছিলাম, রিসিভিং এন্ডে নো লোডে ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ডের ফুল লোডে ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং এন্ডের ফুল লোডে ভোল্টেজ ইন্টু 100, তাই তো এটা আমরা পড়েছিলাম, তাই না। এইবারে দেখ এটার আরেকটা ফর্মুলা হয় যেটা তোরা সবাই মনে রাখবি, ঠিক আছে, যেটা আরেকটা ফর্মুলা হয় সেটা হচ্ছে দেখ পার্সেন্টেজ রেগুলেশন সেটা হচ্ছে আই আর, মানে আই ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু কস ফাই আর, মানে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, প্লাস এখানে কী হবে, প্লাস আই ইন্টু সাইন ফাই আর ডিভাইড বাই ভিআর, কী হবে, আই ইন্টু সাইন ফাই আর ডিভাইড বাই ভিআর, ঠিক আছে। তো এটা আরেকটা ফর্মুলা হবে, এটাও সবাই তোরা মনে রাখবি, ঠিক আছে। তো দেখ এবারে ম্যাথটা করা যাক, ঠিক আছে, এবারে ম্যাথটা করা যাক। আচ্ছা একবার দাঁড়া আমাকে দেখতে দে। আচ্ছা যারা যারা এখনো স্ট্রিমটা শেয়ার করিস তোদের জন্য ম্যাথ নিয়ে আসছি, পুরো সিলেবাসটা যে কভার করবো, যত ঘন্টাই লেগে যাক, ঠিক আছে, 3 ঘন্টা লাগে, আজকে আমি 3 ঘন্টা বসবো তোদের সাথে, বাট তোদেরকে যেটা ডেলিভার করবো ভাই সেটা তোরা মানে মনে রাখবি যে হ্যাঁ দাদা পড়িয়েছিল আজকে রাতে, ঠিক আছে, মনে রাখবি। কত ঘন্টা হয়েছে আমি দেখে নিই, 1 ঘন্টা হয়েছে মোটে এখনই, ঠিক আছে, মোটে 1 ঘন্টা হয়েছে। তোদের জন্য ম্যাথ করাবো, পুরো থিওরিটা কমপ্লিট করবো, জাস্ট তোরা কী করতে হবে, তোদেরকে প্রতিটা বন্ধুকে স্ট্রিমটাকে শেয়ার করে তোরাকে সাপোর্ট করতে হবে স্ট্রিমে, ঠিক আছে, চ্যাটে।
চল তাহলে এটা কোশ্চেনটা করা যাক, ঠিক আছে। তো এখানে কি বলেছে, রিসিভিং এন্ডের আমাদের ভোল্টেজের পরিমাণ বলে দিয়েছে 2 কেভি, তারপরে বলছে রেজিস্ট্যান্স অফ দ্য লাইন বলে দিয়েছে 0.2 ওহম, রিঅ্যাক্ট্যান্স বলে দিয়েছে 0.5, আর হচ্ছে আমাদের যে পাওয়ারটা যেটা ট্রান্সফার হচ্ছে সেটার পরিমাণ বলে দিয়েছে 500 কেভিএ। এবারে দেখ আমাকে মানে লাইন কারেন্ট বার করে দিতে হবে। কী বার করতে হবে? লাইন কারেন্ট। কী বার করতে হবে? লাইন কারেন্ট। তো লাইন কারেন্ট আমরা কীভাবে বার করাবো? যেই পাওয়ারটা আমাদের ট্রান্সফার হচ্ছে ডিভাইড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের লাইন কারেন্টের এখানে ফর্মুলা। কি বললাম? লাইন কারেন্টের বা রিসিভিং কারেন্টের এখানে ফর্মুলা। ক্লিয়ার? যেটা আমাদের পাওয়ারটা ডেলিভার হচ্ছে, পাওয়ার কত ডেলিভার হচ্ছে? 500 কেভিএ। কেভিএ কে মানে কিন্তু হাজার, এটা তোরা কিন্তু মনে হবে। ওই জন্য এখানে হচ্ছে 500 ইন্টু হাজার, মানে 10⁻³ 10⁻³ মানে হচ্ছে হাজার। ঠিক আছে, ডিভাইড বাই কত করেছে দেখ, রিসিভিং এন্ডের ভোল্টে দেখ, রিসিভিং এন্ডের ভোল্টেজ 2 কেভি আছে, মানে কি অ্যাকচুয়ালি 2000 ভোল্ট, তাই না? 2000 ভোল্ট, তার জন্য এখানে দেখ 2 ইন্টু 10⁻³ করেছে, আমার 10⁻³ মানে হচ্ছে 100 আছে ইন্টু 2, কারণ এখানে কাটাকাটিতে সুবিধা হবে, ইন্টু 0.707, যেটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। কি বলেছে? রিসিভিং এন্ডের আমাদের পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এটা আমাদের কারেন্টটা কত বেরিয়ে গেল? 354 অ্যাম্পিয়ার। কত বেরিয়ে গেল? 354 অ্যাম্পিয়ার। এইবারে দেখ, এবারে আমাকে বার করতে হবে ইম্পিডেন্স। আমরা সবাই জানি এসিতে কিন্তু আমাদের ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম কাজে লাগে। কী কাজে লাগে? আমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইম্পিডেন্সটা কাজে লাগে। তো আমরা ইম্পিডেন্স কীভাবে বার করাবো? কমপ্লেক্স ফর্ম, কনজুগেটেড ফর্ম, থার্ড সেমিস্টারে পড়ে এসেছিস। এখন যদি আমাকে শেখাতে হয় তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, যারা হচ্ছে জানিস তারা জানিস, আমি একটু কম করে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখ এখানে কমপ্লেক্স ফর্মে বার করেছে। যেটা রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট 0.21, এটা রিয়েল পার্ট, এটা রেজিস্ট্যান্সের ফর্মুলা। আর কি জে ইন্টু 0.4, যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। ঠিক আছে, 0.4, সেখান থেকে আমাদের এখানে বেরিয়েছে 0.447, আর কোণের মানটা বেরিয়ে যেটা আমাদের ট্যান থিটা করে বার করা হয়েছে, ট্যান থিটা করে বার করা হচ্ছে 63.43 ডিগ্রি ওহম। ঠিক আছে, যেটা আমাদের বেরিয়েছে। ঠিক আছে, এটা কীভাবে বার করাতে হয় সবাই গুগলে দেখে নিস, কীভাবে কমপ্লেক্স, কনজুগেট এইসব ফর্মুলা বার করতে হয়, কারণ এগুলো যদি আমি বলতে যাই তাহলে কিন্তু অনেকটা কিন্তু টাইম লেগে যাবে। ক্লিয়ার? ইয়েস অর নো? চল ক্লিয়ার। এবারে দেখ আমাকে বার করতে হবে সেন্ডিং এন্ডের ভোল্টেজ। কী বার করতে হবে? সেন্ডিং এন্ডের ভোল্টেজ। তো সেন্ডিং এন্ডের ভোল্টেজের ফর্মুলা কি? VR প্লাস IR ইন্টু জেড। কী হবে? VR প্লাস IR ইন্টু জেড। তো দেখ সেটাই আমি এখানে করেছি। ঠিক আছে, সেটাই এখানে আমি করেছি। চল সেটাই আমি এখানে করেছি। দেখ এখানে VR আমাদের কত ছিল? 2 ছিল। ঠিক আছে, 2 কেভি ছিল। দিয়ে আমাদের IR দেখ, IR মানে কি কারেন্টটা, এটা রিসিভিং এন্ডের, সেটাতে 354। ঠিক আছে, সেটা দেখ এখানে -45 ডিগ্রির কোণ, ইন্টু এখানে জেড, যেটা আমরা ইম্পিডেন্স বেরালো, ইম্পিডেন্স দেখ 0.447, আর কোণটা পেয়েছো 63.43 ইন্টু 10⁻³ 10⁻³ কিসের জন্য? 10⁻³ কিসের জন্য কে বলতে পারবি? এখানে 2 এর জন্য। ঠিক আছে, চল তাহলে এটা দেখ আমাদের হিসাব করে বেরালো, এইটা হিসাব করে দেখ আমাদের এখানে বেরালো 2 প্লাস 158.238 কোণ 18.43 ডিগ্রি ইন্টু 10⁻³। ঠিক আছে, এটা আমাদের বেরালো। এরপরে দেখ এটাকে আরও আমাদের সিম্পলিফাই করেছে, এটা আমাকে আরও সিম্পলিফাই করে যেটা বেরিয়েছে, দেখ এটা আমাদের সিম্পলিফাই করে এটা বেরিয়েছে 2.15, এটা অ্যাঙ্গেলটা বেরিয়েছে 1.33 ডিগ্রি কেভি। তো এটা আমাদের বেরিয়ে গেল আমাদের সেন্ডিং এন্ডের ভোল্টেজ। ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল সেন্ডিং এন্ডের ভোল্টেজ। তাহলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ আমি অ্যাকচুয়ালি কত বেরিয়ে গেলাম, আমি কিন্তু এখানে কোণটা ধরবো না, কারণ কোণটা কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু যখন আমরা রেগুলেশন ক্যালকুলেট করবো তখন কিন্তু আমাদের কোণের কোনো কাজ নেই। তো এটা কিন্তু অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু ধরবো না। তো আমাদের মেনলি এখানে আমাদের রিসিভিং এন্ডের ভোল্টেজ হলো 2.15। কত বেরালো? 2.15। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ রেগুলেশন ইজিলি বার করতে পারবো। ভোল্টেজ রেগুলেশন মানে কি? সেন্ডিং এন্ডের ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ। দেখ সেটা এখানে করেছে 2.15 মাইনাস 2 ডিভাইড বাই 2। ঠিক আছে, ইন্টু 100। তো এটা বেরিয়ে গেলো 7.5%। তো এটা বেরিয়ে গেল ভোল্টেজ রেগুলেশন। এইবারে দেখ আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করে সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর জিজ্ঞেস করেছিল। তো দেখ সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটা আমি কী করে বার করাবো বল? সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটা দেখ সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটা আমি কী করে বার করতে পারবো? দেখ আমাদের রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর এখানে দিয়ে দিয়েছিল। এখানে দেখ আমাদের রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিয়েছিল। দেখ দ্য লাইন ডেলিভার পাওয়ার 500 kVA at 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অ্যাট দ্য ভোল্টেজ 2 kV অ্যাট দ্য রিসিভিং এন্ড। তো এটা রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এবার আমাকে বার করতে হবে সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। তো সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর আমি কীভাবে বার করাবো?
আমার এখানে ভোল্টেজের যেই মানে কোণটা বেরিয়েছিল, যে অ্যাঙ্গেলটা বেরিয়েছিল, সেটা কত বেরিয়েছিল 1.33, কত বেরিয়েছিল আমাদের 1.33। আর আমাদের এখানে কারেন্টের কত ছিল মানে 45 ছিল, কত ডিগ্রি ছিল 45 ছিল। তো দুটোকে প্লাস করে দেবো, cos 45 ডিগ্রি প্লাস 1.33 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 0.69 ল্যাগিং, কত হবে 0.69 ল্যাগিং। ঠিক আছে, চল ট্রান্সমিশন এফিসিয়েন্সি তো সবাই বুঝতেই পারছিস, রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর বা সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, সরি সেন্ডিং এন্ডের পাওয়ার। তো রিসিভিং এন্ডের পাওয়ার কত হবে, রিসিভিং এন্ডের এখানে পাওয়ার বলে দিয়েছে, দেখ রিসিভিং এন্ডের পাওয়ার বলে দিয়েছে এখানে, দেখ রিসিভিং এন্ডে ডেলিভার করছে 500 কেভিএ। এবারে 500 কেভিএতে আছে মানে অ্যাপারেন্ট পাওয়ারে আছে, এটাকে যদি আমাকে ওয়াটে আনতে হয় বা যেটা পাওয়ারে আনতে হয়, সে পাওয়ারে আনতে হলে কী হলো মানে রিয়েল পাওয়ারে আনতে হয়, তাহলে কী হবে সেন্ডিং যেহেতু আমার কেভিএটা থাকবে তার সাথে কী করতে হবে 0.707 সাথে গুণ করে দিতে হবে, কত করতে হবে গুণ করে দিতে হবে। আর আমি এখানে তো মানে রিসিভিং এন্ডের পাওয়ার এন্ডের ভোল্টেজ আমি পেয়ে গেছি। তো দেখ এখানে 500 ইন্টু 0.707, আর এখানে কী হচ্ছে সেন্ডিং এন্ডের পাওয়ার, এখানে কী বলেছে সেন্ডিং এন্ডের পাওয়ার। তো সেন্ডিং এন্ডের পাওয়ারটা কী হবে, সেন্ডিং এন্ডের পাওয়ারটা 525.54, কত হবে 525.54, ঠিক আছে, ইন্টু 100। তো এটা কত বেরিয়ে গেল 67.26, কত বেরোলো 67.26। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? চলো, অনেকের ক্লিয়ার হয়নি আমি জানি, অনেকে লিভ করে যাবি, কারণ এটা টাফ জিনিস, একদিনে হয় না, জাস্ট আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তো চল এবারে যেটা আসছে কজ অফ লো পাওয়ার ফ্যাক্টর আর ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ তখন করালাম, যেই তিনটে ম্যাথ করালাম, ওই তিনটে ম্যাথের টাইপের ম্যাথ আসতে পারে। ঠিক আছে, কী বললাম টাইপের ম্যাথ, কী কী ভোল্টেজ রেগুলেশন জিজ্ঞেস করবে, এফিসিয়েন্সি জিজ্ঞেস করবে, আউটপুট ইনপুট পাওয়ার জিজ্ঞেস করবে। কীভাবে করবি বলে দিলাম, এবার তোরা জাস্ট প্র্যাকটিস করবি, পুরো তোদের দিন ফাঁকা আছে। তো দেখ কজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, লো পাওয়ার ফ্যাক্টরের কারণ কী, দেখ প্রথম পয়েন্ট কী বলেছে, দেখ এবার দেখ আমরা থিওরি পার্টে আবার ব্যাক চলে আসি। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য এসি মোটর আর অফ ইন্ডাকশন টাইপ। ঠিক আছে, যে আমাদের বেশিরভাগ মোটর হয় সেগুলো কিন্তু ইন্ডাকশন টাইপ হয়, কী হয় সিঙ্গেল ফেজ বা 3 ফেজ, হুইচ হ্যাভ লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যেগুলো কি লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। দিস মোটর ওয়ার্ক অ্যাট দ্য পাওয়ার ফ্যাক্টর হুইচ ইজ এক্সট্রিমলি স্মল অন লাইট লোড, যদি লাইট লোড কানেক্ট থাকে মানে স্মল লোড কানেক্ট থাকে তাহলে সেটা আরও কম হয় 0.2 থেকে 0.3, অ্যান্ড রাইসেস 0.8 টু 0.9 একটা ফুল লোড, যদি ফুল লোড থাকে তাহলে 0.8 থেকে 0.9 হবে। তাহলে কজ অফ লো পাওয়ার ফ্যাক্টর কী হবে, তাহলে প্রথম পয়েন্টটা হবে যদি আমাদের স্মল লোড কানেক্ট থাকে তাহলে আমাদের কিন্তু লো পাওয়ার ফ্যাক্টরে কিন্তু রান কিন্তু করবে। সেকেন্ড পয়েন্ট দেখ আর্ক ল্যাম্প, ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেস অপারেট অ্যাট দ্য লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো দেখ যেগুলো আর্ক ল্যাম্প হয়ে থাকে, যেগুলো হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল হিটিং হয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কিন্তু কাজ কিন্তু করে। তো এটা একটা লো পাওয়ার ফ্যাক্টরের কারণ। তারপরে দেখ দ্য লোড অন দ্য পাওয়ার সিস্টেম ইজ ভ্যারিং বিং হাই ডিউরিং মর্নিং অ্যান্ড ইভিনিং অ্যান্ড লো অ্যাট দ্য আদার টাইম। ঠিক আছে, তো দেখ এখানে যে আমাদের লোডটা আছে পাওয়ার সিস্টেমে সেটা কিন্তু ভ্যারি করে, মানে চেঞ্জ হতে থাকে, কোন কোন সময়ের মধ্যে চেঞ্জ হতে থাকে। হাই ডিউরিং মর্নিংয়ের সময় হাই হয়ে থাকে আমাদের লোডের পরিমাণটা, ইভিনিংয়ে কম হয়ে থাকে, অ্যান্ড আদার টাইমেও আমাদের কিন্তু লো কিন্তু হয়ে থাকে। ডিউরিং লো লোড পিরিয়ড সাপ্লাই ভোল্টেজ ইজ ইনক্রিজ হুইচ ইনক্রিজ দ্য ম্যাগনেটিজম কারেন্ট, ইট রেজাল্ট ডিক্রিজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তো দেখ যখন আমাদের লো লোড থাকে মানে কম লোড থাকে তখন কী হয় আমাদের হচ্ছে যে ম্যাগনেটিজম কারেন্টটা সেটা কিন্তু বেড়ে যায়, তার জন্য কি আমাদের কিন্তু পাওয়ার ফ্যাক্টর কিন্তু কমে যায়। এগুলো হচ্ছে কজ অফ পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, কী কারণে এবার ডিসঅ্যাডভান্টেজ অফ পাওয়ার ফ্যাক্টর, আমাদের পাওয়ার ফ্যাক্টর কমলে আমাদের কী হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে। দেখ এখানে দেখ প্রথমে দেখে তো সিঙ্গেল ফেজে দিয়েছে, কী দিয়েছে সিঙ্গেল ফেজের ইকুয়েশনটা দিয়েছে। দেখ তো সিঙ্গেল ফেজে পাওয়ারের ইকুয়েশন কি পি ইকুয়াল টু ভিএল আইএল কস ফাই, কী হয় ভিএল আইএল কস ফাই। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখ এখানে যদি আমি আইএল বার করি, আইএলটাকে আমি এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে, আর পিটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে কী হচ্ছে আইএল ইকুয়াল টু পি বাই ভিএল কস থিটা, কী হচ্ছে ভিএল কস থিটা। এবারে দেখ সাপোজ ধর আমি এখানে হচ্ছে কারেন্টের পরিমাণ সাপোজ ধর আমি এখানে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা কমালাম, মানে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা কমে গেল, তাহলে লোড কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। এবার লোড কারেন্টের পরিমাণটা বেড়ে গেলে কী হবে, কারেন্ট মানে কন্ডাক্টরের মধ্যে বেশি পরিমাণে কারেন্ট যাবে, তার জন্য কী হবে সেখানে হচ্ছে একটা লস হবে, যে লসটাকে আমরা বলতে থাকি আই স্কোয়ার আর লস। তো এটা হচ্ছে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, যে আমাদের কারেন্টের পরিমাণ বেড়ে যায় তার জন্য কি হয় লাইনে আমাদের লসেস কিন্তু হয়। এই ইকুয়েশনটা দিয়ে তোরা এক্সামে অবশ্যই দেখাবি যদি এই কোশ্চেনটা আসে। এখানে দেখ এটা যদি আমরা 3 ফেজের জন্য হয়ে থাকে, 3 ফেজের জন্য সেম, এখানে 3 ফেজের জন্য কী হবে একটা √3 গুণ হয়ে যাবে। তো √3 যদি গুণ হয়ে যায় আইএল ইকুয়াল টু কী হবে পি বাই √3 ভিএল কস থিটা। সিমিলারলি জিনিস যদি আমাদের কস থিটা কমে তাহলে কী হবে আইএল এর পরিমাণ বা লোড কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে,
চল, তো দেখ এখানে পয়েন্ট করে দিয়ে দিয়েছে, দেখ অ্যাট লো পাওয়ার ফ্যাক্টর দ্য কেভিএ রেটিং অফ দ্য ইকুইপমেন্ট হ্যাজ টু বি মেড মোর মেকিং দ্য ইকুইপমেন্ট লার্জ অ্যান্ড এক্সপেন্সিভ। যদি আমাদের লো পাওয়ার ফ্যাক্টর হয়ে থাকে তাহলে আমাদের কেভিএ রেটিংটাও ইকুইপমেন্টটাও কিন্তু আমাদের বেড়ে যায়, যার জন্য কি হয় ইকুইপমেন্টের মানে সাইজটা বেশি হয়ে যায়। দেখ সেকেন্ড দেখ কী হচ্ছে, গ্রেটার কন্ডাক্টার সাইজও বেড়ে যায় টু ট্রান্সমিট ডিস্ট্রিবিউট অ্যান্ড এ ফিক্সড অ্যামাউন্ট অফ পাওয়ার ফ্যাক্টর অ্যাট দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ দ্য কন্ডাক্টার উইল হ্যাভ টু ক্যারি মোর কারেন্ট অ্যাট দ্য লোয়ার পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের কন্ডাক্টারের সাইজটাও বেড়ে যায় যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা যদি কমে যায়। লার্জ কপার লসের পরিমাণটা অবশ্যই বেশি হবে যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা আমাদের কী হয়েছে, পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা যদি কমে আছে তার মানে কি লোড কারেন্টের পরিমাণটা বাড়ছে, তার মানে কি কন্ডাক্টরের মধ্যে কারেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর কারেন্টের পরিমাণটা যখন বেশি আছে তখন আমাদের লসের মানটা কি হচ্ছে আই স্কোয়ার আর লস, মানে আই মানে কারেন্টের পরিমাণের স্কোয়ার হচ্ছে, কারেন্টের পরিমাণটা এমনি বেড়ে গেছে এখন তার আবার স্কোয়ার, তার অটোমেটিকলি সেখানে কী হচ্ছে কারেন্টের পরিমাণটা যে লসের পরিমাণটা আছে সেটা অবশ্যই বেড়ে যাচ্ছে, আর যার জন্য কী হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কী হচ্ছে এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এবার 4 নম্বর পয়েন্ট কী হচ্ছে ভোল্টেজ রেগুলেশনও কিন্তু আমাদের কিন্তু খারাপ কিন্তু হচ্ছে। 5 নম্বর কী বলছে, দেখ রিডিউস হ্যান্ডেলিং ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম, the lagging power factor reduce the handling capacity of all the element of the system. It is because reactive component of the current prevent the full utilization of installed capacity. তো আমাদের মানে ক্যাপাসিটি ইনস্টল আছে, রিয়াক্টিভ পাওয়ার আমাদের হচ্ছে এখানে কম্পোনেন্ট মানে কারেন্টে আমাদের রিয়াক্টিভ কম্পোনেন্ট কারেন্টে যে রিয়াক্টিভ কম্পোনেন্ট আছে তার কারণে এখানে কি হচ্ছে আমাদের হ্যান্ডেলিং ক্যাপাসিটিটা আছে সেটাও কিন্তু আমরা কিন্তু কম হচ্ছে, তার জন্য কি হচ্ছে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে কিন্তু পারছি না। ক্লিয়ার? চল এবার আমরা বলবো যে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি পাওয়ার ফ্যাক্টর। কি বললাম, কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি। দেখ পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ইমপ্রুভ বাই ফলোয়িং কম্পোনেন্ট। স্ট্যাটিক ক্যাপাসিটর, তো আমরা প্রথমত স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করতে পারি। ক্যাপাসিটর আর কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য ইকুইপমেন্ট অপারেটিং অ্যাট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো ক্যাপাসিটরকে আমরা কানেক্টেড করতে পারি প্যারালালে, যাতে আমাদের কী হয় সেখানে যে ইকুইপমেন্ট আছে তার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা আমাদের কিন্তু হচ্ছে বেটার হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমি পেড ব্যাচে কিন্তু মানে বড় করে করেছি, তো অবশ্যই যদি বেশি নাম্বার আছে তাহলে কিন্তু বড় করে ছবি টবি এঁকে কিন্তু করতে কিন্তু হবে। নেক্সট দেখা যাচ্ছে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, বা যেটাকে আমরা সিঙ্ক্রোনাস মোটর যেটা আমরা করে থাকি। ঠিক আছে, তো দেখ অ্যান ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর রানিং অন নো প্যারালাল উইথ দ্য সাপ্লাই টেক্স দ্য লিডিং কারেন্ট হুইচ পার্টলি নিউট্রিলাইজ দ্য ল্যাগিং রিয়াক্টিভ কম্পোনেন্ট অফ দ্য লোড। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি সিঙ্ক্রোনাস কন্ডেন্সারটা কী করে, এটা হচ্ছে এমন একটা সিঙ্ক্রোনাস মোটর যেটা হচ্ছে ওভার এক্সাইটেড থাকে। ঠিক আছে, তার মানে কি এর ফিল্ডে যে একটা ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর মানে কি তার একটা ফিল্ড আছে ডিসি ফিল্ড, যেটাকে আমরা ওভার এক্সাইটেড করি, মানে বেশি পরিমাণে কারেন্টের সেখানে বেশি পরিমাণে ফ্লাক্স উৎপন্ন করছে। ঠিক আছে, দেখ হোয়েন সাচ এ মেশিন ইজ কানেক্টেড ইন প্যারালাল, যখন এই মেশিনটাকে আমরা যেই সিস্টেমে আমি পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে যাচ্ছি বা যেই মেশিনে করতে চাইছি তার সাথে যখন আমরা প্যারালালে আমরা কানেকশন করে দেবো উইথ দ্য সাপ্লাই টেক্স দ্য লিডিং কারেন্ট, যখন সে কী করবে লিডিং কারেন্টকে নিজের টেক করবে মানে নিয়ে নেবে লিডিং কারেন্টকে, হুইচ পার্টিকুলার নিউট্রিলাইজ দ্য ল্যাগিং রিয়াক্টিভ কম্পোনেন্ট, সেটা কী করবে ল্যাগিং রিয়াক্টিভ কম্পোনেন্টকে মিনিমাইজ করবে বা নিউট্রিলাইজ করে দেবে। দাস দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইমপ্রুভড, তখনই আমাদের কী হবে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, থার্ড দেখা যায় ফেজ অ্যাডভান্সার। কী আছে ফেজ অ্যাডভান্সারটা কী জিনিস, it is used to improve the power factor of induction motor. Phase advancer is simple and AC exciter and the mounted on the same shaft as the main motor and the connected on the rotor circuit on the motor. তাহলে ফেজ অ্যাডভান্সারটা কি, এটা একটা ইন্ডাকশান মোটরে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাপ্লিকেশান আছে যে কী করে ইন্ডাকশান মোটরে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা। এটা কোথায় লাগানো থাকে, এটা লাগানো থাকে যে হচ্ছে শ্যাফটে লাগানো থাকে মোটরের এবং হচ্ছে রোটর সার্কিটের সাথে কানেকশান করা থাকে। চল প্রক্সিমিটি এফেক্ট এগুলো করানো হয়ে গেছে, চল এগুলো করানো হয়ে গেছে। চল এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাবো। চল আগে অঙ্কটা দেখে নি, ছোটো অঙ্ক আছে অঙ্কটা দেখে নি। ঠিক আছে, কি বলেছে এ 3 ফেজ 5 কিলোওয়াট ইন্ডাকশন মোটর হ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.7 ল্যাগিং। A bank of capacitor is connected on delta across the supply terminal and power factor raised to 0.9 lagging. Determine the KVAR rating KVAR rating of the capacitor connected in each phase. ঠিক আছে, তো এখানে বেসিক্যালি কেভিআর রেটিংটা বার করাতে বলেছে যখন আমরা পাওয়ার ফ্যাক্টরকে 0.9 নিয়ে চলে যায় 0.75 থেকে।
তো দেখ এখানে প্রথমে cos phi 1 যেটা প্রথম পাওয়ার ফ্যাক্টর সেটা আছে 0.75, এটাকে যদি যখনই এটার আমরা কোণটা বার করার জন্য ফাইটা বার করাবো তখন এটা কি হয়ে যাবে 41.40, মানে এটা হচ্ছে কোণটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা tan phi দিয়ে আমরা বার করা সবাই জানিস। cos phi 2 0.9, এটা আমার সেম টু সেম, phi 2 যখনই বার করা সেটা হয়ে যাবে 225.84 ডিগ্রি, তো এটা কোণ, ঠিক আছে। তো tan phi 1 কী হবে এটার, tan phi 1 যেটা হচ্ছে cos phi 1 tan phi 1 হবে এখানে 0.8819, tan phi 2 হবে 0.4842, ঠিক আছে। লিডিং কেভিয়ার টেকেন বাই দ্য কন্ডেন্সার ব্যাংক, এটা কী হবে দেখে নে এইটা হয়ে যাবে পাওয়ার ইনটু যেটা পাওয়ার আছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি পাওয়ার এখানে বলে দিয়েছে, দেখে নে পাওয়ার এখানে কত বলে দিয়েছে, পাওয়ার এখানে কত বলেছে 5 কিলোওয়াট, দেখ এখানে পাওয়ার বলে দিয়েছে 5 কিলোওয়াট বলেছে, ঠিক আছে। তো 5 কিলোওয়াট মানে পি ইন্টু tan phi 1 মাইনাস tan phi 2, দেখ এখানে 5 ইন্টু tan phi 1 tan phi করেছে তোদের 0.1.99। আরে ভাই কে কল করেছিস এই সময়? ভাই ক্লাসে আছি, কেন কল করছিস? আচ্ছা ক্লাসটা কি ভালো লাগছে না কারো? ম্যাথ কি করাবো না? চল তাহলে এটা কেভিআরটা কত হলো 1.99, তাহলে রেটিং অফ ক্যাপাসিটার কানেক্টেড ইন ইচ ফেজ কত হবে? অবশ্যই 3টে ফেজ আছে, তাহলে একটা কেভিআর বেরিয়ে গেছে 1.99, তাহলে 1.99 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 0.663 কেভিএআর। আরে ভাই আচ্ছা 1 মিনিট তোমার সময় ওয়েট করো, ঠিক আছে। তো চল এভাবে আমরা ম্যাথগুলো এখানে করতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। চল তো ম্যাথ আর করাচ্ছি না, আমি বুঝতে পারছি ম্যাথের প্রবলেম হচ্ছে সবাইকার, তো বেশি ঘাটিয়ে লাভ নেই। চল এখানে এগুলো হয়ে গেছে, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার বলে দিলাম কীভাবে কাজ করে। চল এবারে থার্ড নম্বর চ্যাপ্টার আমাদের আছে, থার্ড নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো থার্ড নম্বর চ্যাপ্টার যেটা আছে আমাদের, যেটা মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে, আমি অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোই বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক্সট্রা হাই ভোল্টেজ লাইন, কি আছে আমাদের এক্সট্রা হাই ভোল্টেজ লাইন, তাই না? তো এক্সট্রা হাই ভোল্টেজ লাইনের এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, বা এক্সট্রা হাই ভোল্টেজ লাইন বলতে আমরা কী বুঝি, এই কোশ্চেনটা এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সট্রা হাই ভোল্টেজ লাইন, ঠিক আছে। তো দেখ EHVAC মানে এক্সট্রা হাই ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। তো EHV লাইন আমাদের যেগুলো আছে এখান থেকে তোরা হচ্ছে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই এখানে করবি, আমি এখানে এগুলো আর বলছি না কারণ এগুলো ইজি জিনিস, ঠিক আছে। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে করবি, রিজিওনাল গ্রিড সিস্টেম এটা করবি, কনসেপ্ট অফ ফ্যাক্টস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এগুলো করবি, ঠিক আছে। HVDC ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো করবি, এগুলো আমি বলছি না, এগুলো সব ইজি জিনিস তোরা পারবি, আমি আর বলে বেকার টাইম নষ্ট হবে, ঠিক আছে, টাইম নষ্ট করে লাভ নেই, টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা যারা এখনো শেয়ার করেছে সবাই শেয়ার 30টা লাইক কমপ্লিট করে দে, ঠিক আছে, সবাই মিলে 30টা লাইক কমপ্লিট করে দে। চল আমাদের চতুর্থ চ্যাপ্টার এসি ডিস্ট্রিবিউশন, কি আছে আমাদের এসি ডিস্ট্রিবিউশন। তো এসি ডিস্ট্রিবিউশনে আমাদের অবশ্যই ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে হবে যে আমাদের দু ধরনের ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর একটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমরা কোনটা বলে থাকি, দ্য মোস্ট কমনলি ইউজ নর্মাল
নমিনাল প্রাইমারি ভোল্টেজ ইজ 11 কেভি। তো আমরা যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন সেটা হয়ে থাকে 11 কেভিতে হয়ে থাকে, ঠিক আছে। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কোনটা হয়ে থাকে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম রিসিভ পাওয়ার ফ্রম দ্য সেকেন্ডারি সাইড অফ দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আর লো ভোল্টেজ অ্যান্ড সাপ্লাই পাওয়ার টু ভ্যারিয়াস কানেক্টেড লোড। তার মানে কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কোনটা হচ্ছে? যেটা তোদের বাড়ির কাছে যে ট্রান্সফর্মারটা আছে সেখান থেকে যে সেকেন্ডারি সাইড থেকে যে লাইনটা বেরিয়ে তোদের বাড়ির পর্যন্ত আসছে সেটাই কিন্তু পুরো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। দেখ আমি পুরোটা কিন্তু বলছি না, কারণ আমি জানি পুরোটা বলতে গেলে এখানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু ক্লাস কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর যারা এখনো শেয়ার করিস সবাই কিন্তু শেয়ার করে দেয়, ঠিক আছে। তো দেখ আমাদের যে পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে সেখানে আমাদের কতগুলো মেথডে আমরা কিন্তু কানেকশন কিন্তু করে থাকি। তার মধ্যে হচ্ছে রেডিয়াল আর রিংমেন সিস্টেম, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন রেডিয়াল আর রিংয়ের থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। তো রেডিয়াল সিস্টেম আমাদের কী কী হয়ে থাকে, আচ্ছা আমাদের রিং মেনে কী হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো রেডিয়ালে কী হয়ে থাকে, ইফ দ্য ডিস্ট্রিবিউটার ইজ কানেক্টেড টু দ্য সাপ্লাই সিস্টেম অন ওয়ান এন্ড অনলি দ্য সিস্টেম ইজ রেডিয়াল সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে কি বলতে চেয়েছে দেখ, তার মানে এখানে বলতে চেয়েছে যদি এখানে যে কানেক্টেড যে সাপ্লাই সিস্টেমটা আছে সেটা যদি ওয়ান এন্ড অনলি মানে এন্ডে যদি আমি একটাই যদি আমরা এন্ডে যদি আমি এখানে কানেকশান করে থাকি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রেডিয়াল সিস্টেম। It is clear that is in a case the end of the distributor nearest to generating station would be heavily loaded. With such a system, the consumer at the generating station would be heavily loaded. With the such of system, consumer at the distant end of the distribution would be subject to serious voltage variation as the load on the distributor varies. In addition, the consumer depend upon the single feeder so that a fault on any feeder distributor cuts off the supply on the consumer. দেখ এটা হচ্ছে আমাদের একটাই মানে সাপ্লাই যাবে, মানে জেনারেশন স্টেশন থেকে কনজিউমার পর্যন্ত একটাই ফিডার যাবে, ঠিক আছে। তার জন্য এটা কী হয়, যদি সাপোজ ওই ফিডারটায় কোথাও একটা ফল্ট হলো তার মানে কি সমস্ত কনজিউমারের লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটাই বেসিক্যালি আমাদের রেডিয়াল সিস্টেম, ঠিক আছে। তো এটাই আমাদের বেসিক্যালি রেডিয়াল সিস্টেম। তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নে রেডিয়াল সিস্টেমে। তো রেডিয়ালের অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইনিশিয়াল কস্ট ইজ মিনিমাম, এর ইনিশিয়াল কস্ট এটা মিনিমাম হয়ে থাকে। আর দেখ সেকেন্ড দেখ যেটা আছে ইট ইজ সিম্পলেস্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা কিন্তু সবথেকে সিম্পলেস্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিসঅ্যাডভান্টেজ কি, দ্য এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউশন নিয়ারেস্ট দ্য ফিডিং এন্ড উড বি হেভিলি লোডেড। মানে কি, মানে যেই ডিস্ট্রিবিউশনটা আছে যেটাতে নিয়ারেস্ট ফিডিং মানে ফিডারের যেই নিয়ারেস্ট ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু হচ্ছে হেভিলি লোডেড হবে, মানে প্রচুর পরিমাণে সেখানে লোড পড়বে। দ্য কনজিউমার আর ডিপেন্ডেন্ট অন সিঙ্গেল ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটার, একটা সিঙ্গেল ফিডার ডিস্ট্রিবিউটারের ওপর পুরো সমস্ত কনজিউমার ডিপেন্ড করবে। দেয়ার ফর হোয়েন ফল্ট অকার অন দ্য ফিডার ও ডিস্ট্রিবিউটার দ্য সাপ্লাই ইজ কাট অফ টু অল দ্য কনজিউমার। ধর একটা হচ্ছে কিছু ফিডারে বা ডিস্ট্রিবিউটারে ফল্ট হলো কোনো একটা ফিডারে, তাহলে কী হবে পুরো সব কনজিউমারে কিন্তু কাট অফ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখ দ্য কনজিউমার অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউটার উড বি সাবজেক্টেড টু সিরিয়াস ভোল্টেজ ফ্লাকচুয়েশন। মানে কী হবে, লোডের মানে যে জেনারেশন থেকে যত দূরে হচ্ছে আমাদের লোডটা যাচ্ছে, মানে যারা হচ্ছে সবার থেকে এন্ডে যেসব ডিস্ট্রিবিউটাররা থাকবে বা কনজিউমাররা থাকবে সেখানে কী হবে সিরিয়াস ভোল্টেজ ফ্লাকচুয়েশন হবে, কী হবে সিরিয়াস ভোল্টেজ ফ্লাকচুয়েশন হবে, ঠিক আছে। চল তাহলে এটা হয়ে গেল, তা এবারে দেখ রিংমেন, এবারে কি আছে আমাদের রিংমেন ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো রিংমেন দেখ অ্যানাদার সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন নোন অ্যাজ রিংমেন এমপ্লয় এ ফিডার when cover the whole area of the supply final returning to the generation station. The feeder is closed on itself. The arrangement is shown in the figure B where the feeder A, B, C, D, E, F forms a complete ring. The distributor are connected at A, B, C, D, E as shown in the figure. তো দেখ এখানে যে A, B, C, D, E এগুলো সব হচ্ছে ফিডার আর এসটা হচ্ছে এখানে কিন্তু সাপ্লাই মেন, ঠিক আছে। তো এটা অবশ্য সবথেকে ভালো আর রিলায়েবল, তাই না। তো দেখ এখানে অ্যাডভান্টেজগুলো দেখলে বুঝতে পারবি। ইচ ডিস্ট্রিবিউটার ইজ সাপ্লাইড ভায়া টু ফিডার, মানে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার দুটো ফিডার দিয়ে হচ্ছে মানে একটা ডিস্ট্রিবিউটারকে দুটো ফিডার হচ্ছে সাপ্লাই দিচ্ছে। তার মানে কি হচ্ছে একটা ফিডারে যদি প্রবলেম হয়ে থাকে আরেকটা ফিডার কিন্তু সাপ্লাই কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো কী হচ্ছে এখানে রিলায়েবল হচ্ছে, মানে সিস্টেমটা রিলায়েবল হচ্ছে, কী হচ্ছে সিস্টেমটা এখানে রিলায়েবল হচ্ছে, ঠিক আছে। দ্য সেকেন্ড পয়েন্ট দেখ দ্য সিস্টেম ইজ মোর রিলায়েবল সিন্স ইচ ডিস্ট্রিবিউটার ইজ
ফিড বাই 2 ফিডার অবশ্যই সিস্টেমটা রিলায়েবল হচ্ছে, ঠিক আছে। দ্য ইভেন্ট অফ ফল্ট এনি সেকশন অফ ফিডার দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই ক্যান বি মেনটেন, সাপ্লাই যে কন্টিনিউটি মানে কন্টিনিউ সাপ্লাই যেটা কনজিউমারকে প্রদান করা সেটা কিন্তু মেনটেন হবে। ফর ইনস্ট্যান্স সাপোজ ফল্ট অকার অ্যাট দ্য এনি পয়েন্ট এফ অফ সেকশন সিডি অফ the same feeder, the section of CD of the feeder can be isolated for repair and at the same time of continuity of the supply maintain of the, মানে ধর হচ্ছে কোনো একটা ফিডারে কিছু একটা প্রবলেম হলো, সেই ফিডারটাকে অফ করে সেই ফিডারটা আমরা মেনটেন্যান্সও দিতে পারবো, প্লাস আমাদের সেখানে কনজিউমাররা সাপ্লাইও পাবে, ঠিক আছে। দুটো কাজ এখানে একসঙ্গে আমরা করতে পারবো। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখ, এখানে ডিসঅ্যাডভান্টেজ কী আছে, আচ্ছা এর কোনো ডিসঅ্যাডভান্টেজ দেওয়া নেই এখানে, ঠিক আছে। চল তো দেখ এবারে আছে আমাদের ইন্টারকানেক্টেড সিস্টেম, এগুলো সবাই একটু পড়ে নিবি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। রিকোয়ারমেন্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, এখান থেকেও কোশ্চেন আসতে পারে, কেন আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দরকার আছে, সবাই এগুলো পড়ে নিবি, আমি এগুলো বলছি না কারণ এগুলো ইজি জিনিস, ঠিক আছে। চল ইজি জিনিস বলছি না। সাবস্টেশন পড়ে নিবি সবাই, সাবস্টেশন কি ইনডোর সাবস্টেশন আউটডোর সাবস্টেশন, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে ইনডোর আর আউটডোর, ঠিক আছে। এখানে দিয়ে আছে ইনডোর সাবস্টেশন আউটডোর সাবস্টেশন, পেড ব্যাচে তো করিয়েছে এগুলো, ঠিক আছে, বলার কিছু নেই এখানে। অবশ্যই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ইনডোর আউটডোর অবশ্যই পড়ে যাবি। চল তাহলে এটা হয়ে গেল কমপ্লিট, চল এটা হয়ে গেল কমপ্লিট আমাদের। তাহলে লাস্ট চ্যাপ্টার এবারে আসছে আমাদের লাস্ট চ্যাপ্টার। চল দেখ এখানে দেখ এই যে রিংমেন আর সব ভালো করে দেওয়া আছে, তো রিংমেন সিস্টেম রেডিয়াল সিস্টেম এখান থেকে সব ভালো করে দেওয়া আছে, এখান থেকে সবাই ভালো করে এগুলো করে নিবি, আমি বলে দিলাম। যেহেতু রিভিশন করাচ্ছি অবভিয়াসলি রিভিশনটা তো আর সমস্ত জিনিস তো একসাথে করানো যাবে না, তো অবভিয়াসলি সবাই এগুলো করে নিবি। চল দিয়ে আছে কম্পোনেন্ট অফ ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো দেখ প্রথমে আছে আমাদের কেবল, কি আছে আমাদের কেবল, তাই তো, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ কেবল অ্যান্ড কম্পোনেন্ট লাইন।